প্রতিদিনের মতো আজও মুজিবুর ওর মিশন সাকসেস করে বাড়িতে ফিরছিল। হঠাৎ একটা মেয়ে এসে মুজিবুরের পিছনে গিয়ে লুকোয় আর ভয়ে ভয়ে বলে, প্লিজ আমাকে হেল্প করো, আমাকে কিছু গুন্ডা তাড়া করেছে, প্লিজ হেল্প মি। মুজিবুর সামনে তাকিয়ে দেখে কিছু গুন্ডা। তখন একটা গুন্ডা ছেলে বলে, ওকে, আমাদের হাতে ছেড়ে দে। গুন্ডাগুলো মাসুমার দিকে এগোতে যায়। তখন মুজিবুর গুন্ডাগুলোকে খুব মারে। গুন্ডাগুলো অনেক মার খেয়ে চলে যায়। মাসুমা মুজিবুরের সামনে এসে বলে, থ্যাংক ইউ, আজ যদি তুমি না থাকতে তাহলে না জানি আমার কি হতো, তাই আবারও থ্যাংক ইউ। মুজিবুর মাসুমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মাসুমা বলে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি? হ্যাঁ আমি। হাই, মাই নেম ইজ মাসুমা। মাসুমা? কিন্তু কি করে? হে, না, আমার কোথাও ভুল হচ্ছে। ও কি করে এখানে? কি হলো, মনে হচ্ছে আমার নামটা শুনে তুমি একটু অবাক হয়েছো। অবিকল একই রকম দেখতে, এটা কি করে হতে পারে? কি হলো, আবার কি ভাবছো? না কিছু না, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমি বাড়িতে গেলে যদি ওই গুন্ডাগুলো আবার চলে আসে? গুন্ডাগুলো আসতে থাকে কেন? আর তাছাড়া ওরা যদি আসো, তোমার ফ্যামিলি মেম্বার তো আছে, ওরা তোমাকে সেভ করবে। না না, আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই, আমি একাই থাকি। আর এই জন্য ওই গুন্ডাগুলো আমাকে রোজ বিরক্ত করতে আসে। ওরা তো আমাকে রোজ বিরক্ত করে। হ্যাঁ, কিন্তু আমি রোজ কোনো না কোনো অজুহাতে বেঁচে যাই। কিন্তু আজ না জানি বাড়িতে গেলে আজ কি হবে। তুমি ওদের আজ যেভাবে মারলে, ভাগ্য যা আছে তাই হবে। সে যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। তুমি বাড়িতে গেলে যদি ওরা আবারও আসে? ওরা আসলে কি বা করার আছে? প্রতিদিন যেভাবে ম্যানেজ করতাম, আজও ঠিক সেইভাবে ম্যানেজ করতে হবে। আমার তো আর নিজের বলে কেউ নেই যে আমাকে ওদের থেকে সেভ করবে। মুজিবুর মাসুমার হাত ধরে বলে, চলো কোথায়? আমার বাড়িতে। তোমার বাড়িতে? কিন্তু আমি এভাবে তোমার বাড়িতে গেলে কেউ যদি কিছু বলে? কেউ কিছু বলবে না। মাসুমা মুজিবুরের সাথে যেতে অনেক আপত্তি করে, কিন্তু মুজিবুর জোর করায় মাসুমা মুজিবুরের সাথে চলে যায়। মুজিবুর যখন মাসুমাকে নিয়ে বাড়িতে যায়, তখন বিকি মাসুমাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, ভাই, ও কি করে? কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি করে? তোমাকে তো বিকিকে আর বলতে না দিয়ে মুজিবুর বিকিকে বলে, বিকি ও মাসুমা, আজ থেকে ও আমাদের সাথে থাকবে। মাসুমা, বাট হাউ দিস পসিবল? মাসুমা, তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও, আমি একটু বিকির সাথে কথা বলে আসছি। ঠিক আছে। মাসুমা ভেতরে যায়। তখন বিকি মুজিবুরের কাছে এসে বলে, ভাই, ও আমিও সেইটা ভাবছি, অবিকল ওর মতো দেখতে, এতটা মিল কি করে হতে পারে? ভাই, এরকম না তো, ও মাসুমাই। না বেকি, আমার একদমই এটা মনে হয় না। যদি ওদের চেহারার মিল থাকুক না কেন, ওদের ব্যবহারটা আলাদা। মনে হয় আমরা একটু বেশি ভাবছি। ওকে, বাই। বিকি চলে যায়। মুজিবুর বাইরে বসে কিছুক্ষণ ভেবে বাড়িতে ঢুকে। মুজিবুর রুমে ঢুকেই মাসুমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মাসুমা বলে, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? মনে হয় তোমরা আমাকে আগে থেকে চেনো। না, এমনি। এমনি? আচ্ছা ঠিক আছে, শোনো, আমার না খুব ক্ষুধা পেয়েছে, তুমি প্লিজ আমাকে কিছু বানিয়ে দেবে? আমি? না আসলে আমি রান্না জানি না, তাই। ও তো রান্না জানতো না। কি ভাবছো? কিছু না, তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। ঠিক আছে। মুজিবুর মাসুমার জন্য রান্না করে নিয়ে আসে। মাসুমা সোফায় বসে খাচ্ছে আর তখন মুজিবুর বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি সত্যি মাসুমা তো, নাকি অন্য? হ্যাঁ আমি মাসুমা, কেন বলো তো? না এমনিতেই। ও, বাই দ্য ওয়ে, তুমি খাবে না? না, তুমি খাও। না, আমার মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে, হয়তো ও সত্যি বলছে। আর তাছাড়া ও কি করে আসতে পারে? মাসুমার দিকে তাকিয়ে মনে মনে বলছে। আবার কি হলো? আরে অদ্ভুত তো, তখন থেকে তুমি কিছুর পর কিছু ভেবেই যাচ্ছ। আমাকে একটু ক্লিয়ার ভাবে বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? হুম হুম। না কিছু না। মুজিবুর চলে যায়। আরে শোনেন না, কি ছেলে রে বাবা, কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় সেটাও জানে না।
মুজিবুর ও রুমে গিয়ে শুয়ে পড়ে, আর এদিকে মাসুমা নিজের খাওয়া শেষ করে ঘুমোতে যায়। কিন্তু নতুন একটা বাড়িতে এসেছে বলে মাসুমা বুঝতে পারছিল না ও কোথায় শুবে। তাই মাসুমা মুজিবুরের রুমে যায়। মাসুমা মুজিবুরের রুমে গিয়ে দেখে মুজিবুর শুয়ে আছে। তখন মাসুমা বলে, এই তো দেখছি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। একবার ডাকবো? না থাক, ডাকতে হবে না। আমি আজকের জন্য নয়তো সোফাতে শুয়ে পড়ি। মাসুমা চলে যাচ্ছিল। মাসুম যাওয়ার সময় মুজিবুরের রুমটা খেয়াল করে। রুমটা খুব অগোছালো আর নোংরা ছিল। ছি, এটা রুম নাকি গোয়ালঘর? রুমটার কি অবস্থা! এখানে মানুষ থাকে না? মাসুমা, তোকে এখানে থাকতে হলে সবকিছু নিজের মতো করে নিতে হবে। মাসুমা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল হলেই মাসুমা খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে। মুজিবুর ঘুম থেকে উঠে ফ্রেশ করতে যায়, আর তখন চারিদিকে হঠাৎ খেয়াল করে আর বলে, এসব আবার কে করলো? আমি করেছি। কেন, তোমার পছন্দ হয়নি? তুমি এসব কেন করতে গেলে? আসলে কি বলতো, এই ঘরটার যে অবস্থা ছিল কেউ বুঝতেই পারবে না এই ঘরে মানুষ থাকে নাকি গরু থাকে, তাই আর কি। কি বললে তুমি? আমি গরু? মুজিবুর রেগে মাসুমার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মাসুমা বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। মুজিবুর ফ্রেশ হতে যায়, আর তখন মাসুমা বলে, বলছিলাম যে তুমি রান্না কখন করবে? না, আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর রান্না করব। ঠিক আছে, যাও। মুজিবুর ফ্রেশ হয়ে এসে রান্না শেষ করে। তারপর ওরা ব্রেকফাস্ট করে যে যার মতো বসেছিল। কিছুক্ষণ পর বিকি আসে। মুজিবুর উঠতে যাচ্ছিল, আর তখন মাসুমা বলে, তুমি বসো, আমি দেখছি। মাসুমা গিয়ে দরজাটা খুলে। আহ, তুমি? বিকি মাসুমাকে গুড মর্নিং বলেই সোজা ভেতরে ঢুকে যায়। তুই এখন কিছু বলবি? হ্যাঁ ভাই, তুই যাবি না? কোথায়? তোর মনে নেই আজ আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে? মুজিবুরকে কাজের ব্যাপারে বলতে চায়, কিন্তু মুজিবুর বিকিকে ইশারা দিয়ে আটকে ফেলে। তার কারণ ওদের পাশেই মাসুমা দাঁড়িয়েছিল। ওকে, চল। ওরা যাচ্ছিল, আর তখন মাসুমা বলে, তোমরা কোথায় যাচ্ছ? না মানে এই বাড়িতে যেহেতু থাকি তাই আর কি জিজ্ঞাসা করলাম। তোমরা না চাইলে বলতে হবে না। আমরা একটা কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ও, কি কাজ জানতে পারি? না। আচ্ছা ঠিক আছে, যাও। তারপর ওরা বাইরে চলে যায়। আমি কি একটু বেশি প্রস্তুত করে ফেলেছিলাম, যার কারণে আমাকে এত জোরে ধমক দিল? হয়তো তাই। ভাই, একটা কথা বলবো, তুই মাসুমাকে সত্যিটা বললে না কেন? তার কারণ আমি চাই না আমার কাজের মধ্যে মাসুমা বাধা হয়ে দাঁড়াক। কিন্তু কতদিন? আজ নয় কাল মাসুমা এমনিতে সব জেনে যাবে, তখন কি করবি? নাকি মাসুমাকে ওর মতো? বিকি, সরি, কিন্তু তুই যাই করিস না কেন জেনে রাখবি তোর এই ভাই সবসময় তোর পাশে আছে। তারপর ওরা ওদের মিশনে চলে যায়। প্রতিদিনের মতো আজও মুজিবুর তার ডিলে সাকসেস হয়। তার কারণ মুজিবুরের ডিকশনারিতে হার শব্দটা নেই। আর এদিকে মাসুমা খুব চঞ্চল আর মিশুক প্রকৃতির মেয়ে, তাই খুব তাড়াতাড়ি ওদের সাথে মিশে যায়। যদিও আজ অবধি মাসুমা জানতেই পারেনি মুজিবুর আসলে কি কাজ করে, তবে মাসুমা কখনো সেটা জানার চেষ্টাও করেনি। ওরা তিনজনে মিলে গল্প করছিল, তখন মাসুমা বলে, এটা কিন্তু খুব ভালো আইডিয়া মাসুমা, আজ কিন্তু আমি তোমাদের সাথে ডিনার করব। হ্যাঁ অবশ্যই, কেন না? কিন্তু আমার জানা মতে তুমি তো রান্না করতে জানো না। হ্যাঁ, কিন্তু আমি এখন পারি। দেখবে, আজ আমি তোমার থেকেও টেস্টি খাবার রান্না করব। সে তুমি যাই বলো মাসুমা, আমার ভাইকে কিন্তু হারাতে পারবে না। ইনফ্যাক্ট ভাই রকস্টার। রকস্টার? কিন্তু সেটা তোমার কাছে, আমার কাছে তো সেটা একদমই মনে হয় না। আমি যা যা করতে পারি তোমার ভাই তার 1 ইঞ্চিও করতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ করো না মাসুমা, কারণ আমি চাইলেই কী করতে পারি সেটা তোমার ধারণার বাইরে। ঠিক আছে, আমিও দেখি তুমি কি করতে পারো। তবে মনে রেখো, তুমি যেটা করতে পারো সেটা আমি পারি, কিন্তু আমি যেটা করতে পারি সেটা তুমি কখনো পারবে না। ঠিক আছে, বলো আমার কি করতে হবে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তবে তাই হোক। মাসুমা কথা না বাড়িয়ে মুজিবুরের কাছে গিয়ে মুজিবুরের গালে একটা কিস করে। এবার তুমি করে দেখাও। মাসুমা যখন মুজিবুরকে কিস করে তখন মুজিবুর অবাক হয়ে যায়।
কি হলো, করো। আমি জানি তুমি পারবে না। বিকি মুজিবরকে জোর করেনি, কারণ বিকি জানে মুজিবর কখনো এই কাজটা করতে পারবে না। মুজিবর রেগে ওখান থেকে চলে যায়। তার কারণ মুজিবর কখনো ভাবেনি তার জীবনে আরও একজন মেয়ে আসবে। এটা কি হলো, রকস্টার আর তার চামচা দুজনে চলে গেল। মাসুমা ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেয়নি, তাই ও কিচেনে যায় রান্না করতে। এদিকে মুজিবর সিগারেট টেনে নিজের কষ্টটাকে কমাচ্ছিল। মাসুমা রান্না করতে জানে না, তাই মাসুমা হেল্প নেওয়ার জন্য মুজিবরের রুমে আসে আর বলে, আসবো। ইস, এই রুমে এত ধোঁয়া কেন? আমি হাত দিয়ে দোয়াগুলো মুখের সামনে থেকে সরিয়ে পড়লাম। কেন এসেছে বলো? আমি আসলে, ও তার মানে তুমি সিগারেট খাচ্ছিলে, এই জন্যই রুমের এরকম অবস্থা। মজিবুর, তুমি আবার এসব কবে থেকে স্টার্ট করলে? আগে তো দেখিনি। এই অভ্যাসটা আমার অনেক আগে থেকে ছিল। হোয়াট, এবার কি বলার জন্য এসেছো সেটা বলো। সে তো বলবোই, কিন্তু তার আগে তুমি সিগারেট রাখো। তুমি এসব খেও না, এগুলো একদমই ভালো না। মাসুমা মুজিবরের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দেয়। মাসুমা, আমার দিকে গরম চোখে তাকিয়ে কোনো লাভ নেই। আমি তোমাকে একদমই ভয় পাই না। এখন কথা না বাড়িয়ে চুপচাপ করে আমার সাথে কিচেনে চলো। কেন? কেন আবার? ডিনার বানানোর কথা ভুলে গেলে? হুম। আর এখন আমার তোমার হেল্প লাগবে, তাই চলো। তাছাড়া আমি জানি তুমি এখন কেন রেগে আছো। মাসুমা মুজিবরের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি এই কাজটা কখনোই করতে পারবে না, তাই আমি ইচ্ছে করে এসব করেছি। যাই হোক, উইনার কিন্তু আমি। আবার দাঁড়িয়ে আছো কেন? আসো আমার সাথে। মাসুমা চলে যাচ্ছিল আর তখন মুজিবর মাসুমার হাতটা দিয়ে ওর কাছে এনে বলে, আমি করতে পারি না, এমন কোনো কাজই নেই। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মুজিবুর মাসুমার গালে একটা কিস করে, তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। হয়তো এখান থেকে ওদের ভালোবাসার পথ চলা শুরু। কিছুক্ষণ পর বিকি আসে, তাই মুজিবুর মাসুমাকে ছেড়ে দেয়। ওরা তিনজন মিলে রান্না করে। তারপর ওরা তিনজন মিলে খুব মজা করে ডিনার করে, ঠিক যেমনটা আগে করেছিল। এভাবে চলে যায় ওদের দিনগুলো। মুজিবুর ঘরের বাইরে যতটা খারাপ, মাসুমার সামনে তার চেয়েও বেশি ভালো। ওরা একে অপরের কাছে আসতে আসতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। যদিও মুজিবর সেভাবে আমাকে ভালোবাসতে পারে না, কারণ যখনই মুজিবর মাসুমার কাছে যায় তখনই ওর আগের দিনগুলোর কথা মনে পড়ে। কি হয়েছে ভাই, তুই এখানে মন খারাপ করে বসেছিস কেন? আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমি মাসুমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি আমার আগের দিনগুলো বলতেও পারবো না। দেখি আমি এখন কি করব। দেখ ভাই, আজ পর্যন্ত তুই যা সিদ্ধান্ত নিয়েছিস আমি তাই মেনে নিয়েছি, কিন্তু আজ আমি তোকে বলছি তুই আগের দিনগুলো ভুলে যা। তুই মাসুমার সাথে নতুন করে সবকিছু শুরু কর। আমি সব ভুলে যেতে পারি, কিন্তু আমি আগের দিনগুলো ভুলে যেতে পারবো না। বাঁচতে হয় তাহলে আমি দুজনকে নিয়েই বাঁচবো। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। মুজিবরের ফোন আসে, তখন বিকে জিজ্ঞেস করে কার ফোন। মুজিবর বলে মাসুমার ফোন। তোর এখন বাড়ি ফেরা উচিত, মাসুমা তোর জন্য অপেক্ষা করছে। কালকে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসিস। কালকে কিন্তু রেলওয়ে স্টেশনে মাইন পাততে হবে। তুই টেনশন করিস না, সব কিছু হয়ে যাবে। গুড নাইট। গুড নাইট। মুজিবর বাড়িতে গিয়ে দরজায় নক করে, তখন মাসুমা দৌড়ে এসে মুজিবরকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চলে এসেছো? মুজিবরে মাসুমাকে জড়িয়ে ধরে। মাসুমার কপালে আলতো করে চুমু দেয়। মাসুমা বলে, যাও, এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। মাসুমা রান্নাঘরে যাচ্ছিল, তখন পেছন থেকে মুজিবর মাসুমা বলে ডাক দেয়। মাসুমা পেছনে ফিরে, তখন মুজিবর বলে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মাসুমা ফ্লাইং কিস করে মুজিবরের হাত দিয়ে ধরে নিজের হার্টের কাছে ধরে রাখে। মাসুমা রান্না করতে যায় আর এদিকে মুজিবর ফ্রেশ হয়ে আসে। তারপর ওরা দুজন গিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে যায়। মুজিবর আর মাসুমা শুয়ে পড়ে, কিন্তু দুজন দুই দিকে মুখ করে শুয়েছিল। মাসুমার ঘুম আসছিল না, তাই মাসুমা পাশ ফিরে মুজিবরকে জড়িয়ে ধরে আর বলে, মজিবুর, তুমি ঘুমিয়ে পড়েছো? না। তাহলে আমার দিকে ঘুরো। মুজিবর মাসুমার দিকে ঘুরে মাসুমাকে জড়িয়ে ধরে। তখন মাসুমা বলে, আমার না আজ ঘুম পাচ্ছে না। আচ্ছা মুজিবুর, তুমি প্লিজ কালকে আমায় একটু বাইরে নিয়ে যেতে পারবে? আমার একা একা বাড়িতে থাকতেও ভালো লাগে না। মাসুমা, আমি তোমায় কাল কোথাও নিয়ে যেতে পারবো না। আসলে খালামাকে এক জায়গায় যেতে হবে। আমি তোমাকে বরং অন্য একদিন নিয়ে যাব। ঠিক আছে, তার মানে
আমাকে আবারও একা থাকতে হবে? মাসুমা, তুমি বাড়িতে না থাকতে চাইলেও দেখো না, পাশে তো বেকির ওয়াইফ থাকে, তুমি চাইলে ওর সাথে গল্প করতে পারো। সেটা না হয় মানলাম। আমি তো ওর সাথে কথা বলতে গেলেও নিশ্চয়ই তোমার সাথে এমনি এমনি কথা বলবে না। ও তো জানতে চাইবে আমি কে, তখন আমি কি বলবো? হুম হুম। তুমি বলবে আমি তোমার। কি হলো বলো, আমি সবাইকে কি বলবো? আমি কিছুক্ষণ ভেবে বললাম, সেটা আমি তোমাকে কাল বলে দেব, এখন শুয়ে পড়ো। আমি তো এখন শুয়ে আছি। ওকে ফাইন, যেহেতু আমাদের কারোরই ঘুম আসছে না, তাহলে আমরা অন্য টেকনিক ইউজ করতে পারি, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসবে। কি টেকনিক শুনি? মুজিবুর মাসুমাকে টান দিয়ে নিজের উপর নিয়ে আসে। এরপর মুজিবুর মাসুমাকে কিস করে। এভাবে সকাল হয়ে যায়। সকালে মুজিবুর ফ্রেশ হয়ে নিজের কাজে চলে যায়। দেখি, তোকে কাল যা যা করতে আনতে বলেছিলাম সব কিছু ঠিকঠাক করে এনেছিস তো? হ্যাঁ ভাই, সব কিছু ঠিকঠাক আছে। তুই শুধু পারমিশন দে, আমি এক্ষুনি গিয়ে মাইন্ডটা ফিট করে দিয়ে আসি। গুড, ঠিক আছে, তুই তাহলে বাকি কাজগুলো করে ফেল, আমি একবার বাবার সাথে দেখা করে আসি। আর হ্যাঁ, তোর কাজ হয়ে গেলে তুই চলে আসিস। ঠিক আছে ভাই। মুজিবুর চলে যায় ওদের ক্রাইম মাস্টারের কাছে। মুজিবুর তাকে বাবা বলে ডাকে, তার কারণ মুজিবুরের নিজের বলতে কেউ ছিল না, তাই মুজিবুর তাকে নিজের বাবা হিসেবে সম্মান করে। মুজিবুর ওখানে গিয়ে ওর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে। কথা বলা শেষে মুজিবুর চলে যায়। মুজিবুর একটা বেঞ্চের উপর বসেছিল। কিছুক্ষণ পর বিকি আসে। কি হয়েছে ভাই, তোর কথা বলা শেষ? তোর কাজটা কমপ্লিট? মিশন কমপ্লিট। এতদিন ধরে তো এইসব করে এসেছি, তাই আজ ভুল হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু আমাকে একটা কথা বল, তুই এত চুপচাপ হয়েছিস কেন? বিকি, আমি একটা কথা ভাবছি। কি কথা? বিকি, আমি মাসুমাকে বিয়ে করব। বিয়ে করবি মানে? ভাই তুই। বিকি, আমি আবারও সেই একই ভুল করতে চাই না। এই একটা ভুলের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে, তাই আমি ভাবছি আমি মাসুমাকে বিয়ে করব। আমি জানি আমাদের বিয়ে কখনোই আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে ভাই, তুই যেটা ভালো বুঝিস। ওর কথা বলা শেষ করে বাড়িতে চলে যায়। মুজিবুর বাড়িতে গিয়ে মাসুমাকে ওদের বিয়ের কথা বলে। মাসুমা কথাটা শুনে খুব খুশি হয়, কারণ মাসুমা এতদিন এটাই চেয়েছিল। পরের দিন মুজিবুর আর মাসুমার বিয়ে হয়। যদিও বিয়েটা খুব ছোট করে হয়, ওদের বিয়ের পরের জীবনটা খুব সুন্দর কাটতে থাকে। ভালোবাসা, রোমান্স, খুনসুটি ইত্যাদি। একদিন সকালে মুজিবুর বসে বই পড়ছিল। তখন মাসুমা এসে মুজিবুরের কাছে বসে আর বলে, আচ্ছা মুজিবুর, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি হাত থেকে বইটা রেখে বললাম, অনেক অনেক ভালোবাসি। আর তুমি? আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি, আর এজন্যই তো তুমি আমার এখানে আছো। সত্যি? আর আমি তোমার কাছে আছি। তুমি আমার এইখানে আসো। আমি বুকের ডান দিকে দেখিয়ে বললাম। মুজিবুর যখন ডান দিকে তাকায় তখন মাসুমার মন খারাপ হয়ে যায়। মাসুমা বলে, আমি তোমার বাম দিকে নেই কেন? এই জায়গাটার অন্য একজনের বাগ আছে। কার? যতদিন না তুমি সেটা জানতে পারবে ততদিন তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, এখন যখন আমি এই জায়গায় আসতে পেরেছি, খুব তাড়াতাড়ি ওই পাশেও চলে যাব। শুধু শুধু চেষ্টা করো না মাসুমা, তুমি যত চেষ্টা করো না কেন কখনই তুমি এই জায়গায় আসতে পারবে না। দেখা যাক। মুজিবুর বাইরে চলে যায়। মাসুমা মুজিবুরের কথাটাকে সিরিয়াসলি নেয় না। মাসুমা ভেবেছে মুজিবুর হয়তো বিকির কথা বলেছে, তবে মাসুমার একটু মন খারাপ হয়েছে ঠিকই। তাই মাসুমা মন খারাপ করে সোফায় বসেছিল। মুজিবুর নিজের ফোন নিতে ভুলে গিয়েছিল, তাই ফোন নেওয়ার জন্য আবার আসে। মুজিবুর এসে দেখে মাসুমা মন খারাপ করে বসে আছে। মুজিবুর মাসুমার পাশে বসে আর বলে, কি হয়েছে, মন খারাপ কেন? তুমি আমাকে বলেছিলে বাইরে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এতদিন হয়ে গেল তুমি আমাকে এখনো নিয়ে যাচ্ছ না। আসলে আমি বলে গিয়েছিলাম, সরি। আই প্রমিস আমি তোমাকে অন্য একদিন নিয়ে যাব। অন্য একদিন কেন? আজ নিয়ে গেলে কি এমন ক্ষতি হবে? মাসুমা আজটা, আজ আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। আই প্রমিস তুমি আমাকে যেদিন নিয়ে যেতে বলবে আমি সেই দিনে নিয়ে যাব, কিন্তু প্লিজ আজ না। সত্যি বলছো তো? আমি যেই দিন নিয়ে যেতে বলবো সেই দিনে কিন্তু নিয়ে যেতে হবে। সত্যি সত্যি সত্যি। এখন আমি আসি। ঠিক আছে। মুজিবুর মাসুমার কপালে একটা কিস করে চলে যায়। পরের দিন মাসুমার মন অনেক খারাপ ছিল, তাই মাসুমা ভেবেছে আজ বাইরে গেলে হয়তো ওর মন খারাপ ঠিক হয়ে যাবে। মুজিবুর ওই দিন বাড়িতে ছিল না।
তাই মাসুমা মুজিবরকে ফোন করে। মাসুমা মুজিবরকে অনেকবার ফোন করে কিন্তু মুজিবর ফোন তুলে না। কিছুক্ষণ পরে মুজিবর ফোন রিসিভ করে। হ্যালো মজিবুর, তুমি কোথায়? তোমাকে আমি কতবার করে ফোন দিচ্ছি, তুমি ধরছো না কেন? মাসুমা কি বলবে, তাড়াতাড়ি করে বলো। আজকে না আমার মনটা খুব খারাপ, তুমি প্লিজ আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আই এম সরি মাসুমা, আমি আজকে তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না, কিন্তু কেন? কারণ আজকের দিনটা অন্য কারোর জন্য ফিক্সড করা আছে। কথাটা বলেই মুজিবর ফোন কেটে দেয়। অন্য কারোর? কিন্তু হ্যাঁ। হ্যালো, যা কেটে দিল। সব সময় এই একই কথা, অন্য কারো অন্য কারো। এই অন্য কারোটা কে? আমি ছাড়াও কি ওর জীবনে আরো একজন আছে? মাসুমা বিকির কাছে যায়। মাসুমা, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ বলছিলাম যে তুমি জানো মুজিবর এখন কোথায় আছে? আসলে আমি তখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি কিন্তু ধরছিই না। মুজিবর ফোন তুলবে না। আসলে প্রত্যেক বছর এই দিনটাতে ও কারোর সাথে কথা বলে না, ইনফ্যাক্ট আমার সাথেও না। শুধু নিজের বানানো দুনিয়ায় থাকে। মাসুমা বিকিকে প্রশ্ন করে। কখনো জানতে চাওনি কেন কারোর সাথে কথা বলে না, কোথায় যায়? হয়তো না, হয়তো বা হ্যাঁ। যাই হোক মাসুমা, তুমি এখন বাইরে যাও। আর হ্যাঁ, কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। মাসুমা বাড়িতে চলে যায়। মাসুমা অনেক কাঁদছিল, তার কারণ আজ সত্যি ওর মন খুব খারাপ। তার মধ্যে আবার মুজিবরকে ওর পাশে পায়নি। মুজিবর মাসুমাকে আর ফোন করেনি, বাড়িতেও আসেনি। এদিকে মাসুমার সেই সকাল থেকে মন খারাপ করে বসে আছে, আর কিছুক্ষণ পর পর কেঁদেই যাচ্ছে, আর কেঁদে কেঁদে সোফাতেই ঘুমিয়ে পড়ে। সকাল হলেই মুজিবর বাড়িতে ফিরে আসে, কিন্তু মাসুমা মুজিবরের সাথে কোনো রকম কথা বলে না। তখন মুজিবর বলে, মাসুমা কি হয়েছে, তুমি আমার উপর এখনো রেগে আছো? প্লিজ মাসুমা, তুমি আমার উপর রেগে দেখো না। ঠিক আছে, আমি রাখবো না। আগে বলো, তুমি কাল সারাদিন কোথায় ছিলে? আমাকে এসব জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি জানো কালকে আমার খুব কষ্ট হচ্ছিল, অথচ আমি আমার কষ্টের সময় তোমাকে পাশে পাইনি। ওকে, আমি আজ সারাদিন তোমার সাথে থাকবো, প্রমিস, বাট প্লিজ তুমি আর কেঁদো না। মুজিবর মাসুমাকে হাত করে আর মাসুমা কাঁদতেই থাকে। কিছুক্ষণ পর মুজিবর মাসুমাকে নিয়ে বাইরে যায়। ওরা অনেক এনজয় করে। ওদের ঘোরা শেষে বাড়িতে চলে আসে। কিছুদিন পর মাসুমা আজ অনেক খুশি, কারণ আজ ওর জন্মদিন। মাসুমা অনেক এক্সাইটেড ছিল। এখন মুজিবার ঘুম থেকে উঠবে আর ওকে বার্থডে উইশ করবে। কিছুক্ষণ পরে মুজিবার ঘুম থেকে উঠে। গুড মর্নিং। গুড মর্নিং। আজ এত খুশি দেখাচ্ছে কেন তোমাকে? তার কারণ হচ্ছে মাসুমা বলতে যায় আর তখন একজন দরজায় নক করে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দেখছি। ওকে। মুজিবর ফ্রেশ হতে চলে যায় আর মাসুমা গিয়ে দরজাটা খুলে। তখন ডেলিভারি বয় বলে, ম্যাম, এই গিফটগুলো আপনার। এই ড্রেস থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের এখান থেকে? কোথায়? আমি তো অর্ডার দিইনি। তাহলে কে দিয়েছে? দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কিন্তু ম্যাম, আমাদের এখানে তো এই বাড়ির অ্যাড্রেসটাই দেওয়া আছে। একজনের বার্থডে উপলক্ষে অর্ডার দেওয়া। বার্থডে? উফ, দেখি তো। মাসুমা গিফটগুলো নেয়। তার কারণ মাসুমা ভেবেছে হয়তো মুজিবর তার জন্য গিফটগুলো অর্ডার দিয়েছে, কারণ আজ তো তারই বার্থডে। মুজিবর অনেকগুলো গিফট অর্ডার দিয়েছিল, তাই গিফটগুলো পেয়ে মাসুমা খুব খুশি হয়। মুজিবর ফ্রেশ হয়ে আসে আর বলে, এখানে কি হয়েছে? মাসুমা মুজিবরকে দেখে দৌড়ে গিয়ে মুজিবরকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মুজিবুর। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিবে। আমার না গিফট পেতে অনেক ভালো লাগে। মুজিবর তো মাসুমার জন্য গিফট অর্ডার করেছিল, কিন্তু এতগুলো গিফট মুজিবর মাসুমার জন্য অর্ডার করেনি। মুজিবর বলল, হ্যাঁ আমি করেছিলাম, কিন্তু সব গিফট কি আমি অ্যাড্রেসে দিতে বলেছিলাম? স্যার, আপনার দেওয়া অন্য অ্যাড্রেস ও গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। মুজিবর মাসুমার হাতের দিকে তাকিয়ে দেখে অ্যাড্রেসে মিস্টেক মনে হচ্ছে। মুজিবর দুটো অ্যাড্রেসে গিফট দেওয়ার কথা বলে, কিন্তু তারা ভুল করে অ্যাড্রেস দুটো উল্টো করে ফেলে। এই অ্যাড্রেসের গিফটগুলো ওই অ্যাড্রেসে দিয়ে ফেলে, আর ওই অ্যাড্রেসের গিফটগুলো এই অ্যাড্রেসে দিয়ে ফেলে। মুজিবর মাসুমার হাত থেকে গিফটটা নিয়ে যায় আর ডেলিভারি বয়কে বলে, হোয়াট ইজ দিস? আমি কি এগুলো এই অ্যাড্রেসে দিতে বলেছিলাম? তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না। যাও গিয়ে এগুলো ওই বাড়িতে দিয়ে আসো। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি সব কিছু ওই বাড়িতে দিয়ে আসছি। গো ফাস্ট। সবগুলো গিফট ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে যাওয়ার কথা ছিল। শুধু একটা গিফট ভুলে ফেলে যায়, যেটা সোফায় পড়েছিল। মুজিবর বিরক্ত হয়ে ভেতরে যাচ্ছিল আর তখন মাসুমা বলে,
মুজিবুর, তুমি গিফটগুলো কার জন্য অর্ডার করেছিলে? আজ একজনের বার্থডে, তাই আমি তার জন্য গিফটগুলো অর্ডার করেছিলাম। মাসুমা কথা বলতে চায়, আর তখন বিকি ফোন দিয়ে মুজিবরকে ডাকে। মুজিবর ফোন রেখে যাচ্ছিল, তখন মাসুমা বলে, কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে, তবে আমি তাড়াতাড়ি চলে আসবো। মুজিবর চলে যায়। মাসুমা নিচে বসে কান্না করে আর আশেপাশের জিনিসগুলো ছুঁড়ে ফেলে আর বলতে থাকে, আজ তো আমার জন্মদিন, কোথায়? আমাকে তো কোনো গিফট দিলে না। ইনফ্যাক্ট বার্থডে উইশ অব্দি করনি। কেন মুজিবুর? তার মানে কি সত্যি আমি ছাড়ো তোমার জীবনে আরো একজন আছে? কিন্তু তুমি বলেছিলে আমি তোমার জীবনে প্রথম এবং শেষ ভালোবাসা। তারপরও কি করে? মাসুমা নিজের সাথে নিজেই কথা বলছিল আর কাঁদছিল। হঠাৎ সোফার কোনায় গিফটটা মাসুমার চোখে পড়ে। মাসুমা গিফটের প্যাকেটটা হাতে নিয়ে নাড়ছিল। হঠাৎ প্যাকেটের গায়ে একটা অ্যাড্রেস দেখতে পায়। মাসুমা অনেকক্ষণ ধরে অ্যাড্রেসের দিকে তাকিয়ে থাকে। আজ মাসুমার খুব ইচ্ছে করছে অ্যাড্রেস অনুযায়ী ওই বাড়িতে যেতে। তাই মাসুমা ওই বাড়িতে যায়। ওই বাড়ির চাবি সবার কাছে ছিল না, শুধু মুজিবরের কাছে ছিল এবং জিয়ার কাছে। কিন্তু আজ বাড়িতে তালা দেওয়া ছিল না, তাই মাসুমা ভেতরে ঢুকে যায়। মাসুমা ভেতরে গিয়ে দেখে বাড়ির ভেতরেরটা খুব সুন্দর করে সাজানো, ঠিক যেমনটা আগে ছিল। 2 বছর চলে গেছে, কিন্তু একটা জিনিস তার জায়গা থেকে এক বিন্দু সরেনি। মাসুমা একটু এগোতেই থাকে চারপাশে অনেকগুলো গিফট, যেগুলো কিছুক্ষণ আগে ওই বাড়িতে দেখেছিল। মাসুমা ফার্নিচারগুলো স্পর্শ করতে করতে 1 পা 2 পা করে এগোতে থাকে, আর ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। মাসুমা এগোতে এগোতে একটা রুমে চলে যায়। সেই রুমে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে নিচে বসে আর বলতে থাকে, এই সেই রুম যেখানে তুমি আমাকে প্রথম নিয়ে এসেছিলে। এই সেই রুম যেখানে তুমি আমাকে আটকে রেখেছিলে। আজ যদি তুমি এভাবে সবকিছু শেষ না করে দিতে, তাহলে আমাদের দিনটা কত সুন্দর হতো। আমাকে তোমাকে এতটা কষ্ট পেতে হতো না। তুমি কেন এমন করলে মুজিবুর? আমি কি এমন করেছিলাম? আমি শুধু একটু মা হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার শেষ ইচ্ছেটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। কেন মুজিবুর, কেন? আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম? মাসুমা দেয়ালের সাথে হেলান দিয়ে কাঁদছিল আর পুরনো দিনের কথা মনে পড়ছিল। তাহলে চলুন ঘুরে আসি পুরনো দিন থেকে কয়েক বছর আগে। একটা মিষ্টি মেয়ে জিয়া, মা নেই তবে বাবা আছে, আবার একমাত্র আদরের মেয়ে জিয়া। অন্যদিকে মুজিবর, যে কিনা খুব বড় একজন গ্যাংস্টার। আজ পর্যন্ত কোনো পুলিশ ওকে ধরতে পারেনি, তাই একজন পুলিশ অফিসার হিসেবে জিয়ার বাবা এই দায়িত্বটা নেয়। জিয়ার বাবার জন্য মুজিবর নিজের কোনো কাজ ঠিক করে করতে পারছিল না। এদিকে জিয়ার বাবা ঠিক করে মুজিবরকে সামনে পেলেই মেরে ফেলবে, অন্যদিকে মুজিবর ঠিক করে ওই পুলিশ অফিসারকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তাই প্ল্যান করে জিয়ার বাবাকে একটা জায়গায় নিয়ে যায়। জিয়ার বাবা লোকেশন অনুযায়ী সেখানে চলে যায়। মুজিবর তাকে গুলি করার আগেই অন্য একজন জিয়ার বাবাকে গুলি করে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন চলে আসে এবং জিয়ার বাবাকে হসপিটালে নিয়ে যায়। জিয়ার বাবাকে খুব খারাপভাবেই গুলি করা হয়, তাই বাঁচার চান্স খুবই কম ছিল। কিন্তু এইদিকে মুজিবর রাগে ফুসফুস করছিল, তার কারণ মুজিবর ভেবেছিল ওর শত্রুকেও নিজে শেষ করবে, কিন্তু ও সেটা পারেনি। মুজিবর বিকিকে বলে, বিকি, তুই এখন বাড়ি যা, আমি একটু পরে আসছি। কিন্তু তুই এখন কোথায় যাবি? তুই তো জানিস আমি কনফার্ম না হয়ে কোনো কিছু করি না, তাই আমি দেখতে যাচ্ছি ওই পুলিশ অফিসারটা সত্যি কি মরছে নাকি বেঁচে আছে। তাহলে আমিও তোর সাথে যাব, আমি তোকে একা ছাড়বো না। ঠিক আছে, চল। তারপর ওরা হসপিটালে যায়। মুজিবর হসপিটালে গিয়ে যখন জানতে পারে জিয়ার বাবা আর মাত্র কয়েক ঘন্টা বাঁচবে, তখন মুজিবর অনেক খুশি হয়। তবে ওর মনে একটা আফসোস কাজ করছিল, কারণ ও নিজের শত্রুকে নিজের হাতে শেষ করতে পারল না। তবে মুজিবর ভেবেছে এই কয়েক ঘন্টা ওকে বাঁচতে দেবে না, তাই মুজিবর আর বিকি জিয়ার বাবার কেবিনে যায়। জিয়ার বাবার এখনো জ্ঞান ফেরেনি, তাই মুজিবর কেবিনে ঢুকে জিয়ার বাবার গলা ধরতে যাচ্ছিল, আর তখন জিয়া চলে আসে। বাবা, বাবা। জিয়া ওর বাবার পাশে বসে কাঁদছিল, আর মুজিবর জিয়ার দিকে তাকিয়েছিল। আর তখন বিকি বলে, ভাই চল, আমরা এখন এখান থেকে চলে যাই। দেখ, ডক্টর তো বলছে কয়েক ঘন্টা পরেই এ মারা যাবে, তাহলে কেন? মুজিবর নিশ্চুপ। বিকি আবারও বলে, ভাই, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? তুই কার দিকে এভাবে তাকিয়ে আছিস? ভাই, বাবা, ভাই। মুজিবর তখনও নিশ্চুপ। জিয়া কাঁদতে কাঁদতে বলে, বাবা তোমার কি হলো? এখন আমি কি করব? কার কাছে থাকবো? বাবা প্লিজ তুমি চোখ খুলো, দেখো আমি তোমার মেয়ে। বাবা প্লিজ আমার সাথে কথা বলো। জিয়া খুব কাঁদছিল। তখন মুজিবর জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য জিয়ার পাশে এসে বসে।
আর বলে, আহ দেখো, তুমি এভাবে কেঁদো না। তোমার বাবা ঠিক হয়ে যাবে, উনি আবার সুস্থ হয়ে যাবে। ভাই তুই এসব কি বলছিস? তুই কি করে? মুজিবার বিকিকে টান দিয়ে একটু দূরে সরিয়ে নিয়ে বলে, কখনো কখনো নিজের ফায়দার জন্য নিজের শত্রুকেও আপন করে নিতে হয়। তোকে আমি পরে সব বলছি। কিন্তু ভাই, এতে তোর আবার কি সুবিধা ভাই? মুজিবার জিয়ার কাছে গিয়ে জিয়াকে সান্ত্বনা দেয়, আর এদিকে মুজিবার বিকিকে বলে জিয়ার বাবার অক্সিজেন মাস্কটা খুলে দিতে। বিকি মুজিবরের কথা মতো সব কাজ করে ফেলে। জিয়া অনেক কাঁদছিল, কারণ এই কঠিন দুনিয়ায় নিজের বাবা ছাড়া ওর আপন কেউ ছিল না। জিয়াকে এভাবে দেখে মুজিবরের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সে যাই হোক, মুজিবরের কাছে কাজ ইম্পর্ট্যান্ট। জিয়া মুজিবরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর মুজিবরও জিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর শোনা যায় জিয়ার বাবা মারা গেছে। বাবা, তুমি আমাকে এভাবে একা করে দিয়ে চলে যেতে পারো না। আমি এখন কার কাছে থাকবো? বুনু, তুমি এভাবে কেঁদো না। দেখো, সবাইকে তো একদিন না একদিন মরতেই হবে। হয়তো ওনার সময় শেষ হয়ে গেছে। দেখি তুই চুপ থাকবি। আহ বলছিলাম, তোমার নাম কি? জিয়া। জিয়া, খুব সুন্দর নাম। তোমার তো এখন আর কেউ নেই না? না মানে, তুমি তো কিছুক্ষণ আগেই তো বলছিলে। না, নেই। তাহলে তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে। তোমার বাড়িতে? কিন্তু যদি কেউ কিছু বলে? আর তাছাড়া তুমি তো আমাকে চেনো না, তারপরও। কে বলেছে চিনি না? এখন তো চিনে নিলাম, বাকিটা পরে চিনে নেব। তুমি শুধু হ্যাঁ বলো। জিয়া একা থাকতে পারে না, তাই ও রাজি হয়ে যায়। তাছাড়া মুজিবর তখন থেকে ওর সাথে যত সুন্দর ব্যবহার করেছে, এই জন্য জিয়া মুজিবরকে ভালো ছেলে ভেবে রাজি হয়ে যায়। ঠিক আছে। 1 মিনিট বুনু। ভাই, তুই একটু এদিকে আয়। ভাই, তুই ভুলে গেছিস আমরা কোথায় থাকি? তুই ওই রকম একটা জায়গায় কি করে ওকে নিয়ে যেতে চাইছিস? ওখানে কত লোক। তোকে কে বলেছে আমি জিয়াকে ওই জায়গায় নিয়ে যাব? আমি জিয়াকে অন্য জায়গায় নিয়ে যাব, যেখানে শুধু আমরা থাকবো। মুজিবর জিয়ার সাথে থেকে জিয়ার বাবার শেষ কাজগুলো সম্পূর্ণ করে। জিয়াকে নিয়ে ও নতুন বাড়িতে যায়। বাড়ি দেখে জিয়া অবাক হয়ে বলে, এত বড় বাড়িতে তুমি একা থাকো? হুম। তোমার ভয় লাগে না? ভয় লাগবে কেন? তুমি চলে এসেছো না। মানে? কিছু না, তুমি বরং এখন রেস্ট নাও, আমি একটু আসছি। আর হ্যাঁ, ওই যে কিচেন, তোমার কিছু খেতে ইচ্ছে করলে কিছু বানিয়ে খেয়ে নিও। কিন্তু আমি তো রান্না করতে পারি না। রান্না জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে কিছু বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে হেল্প করি। হেল্প? ওকে চলো। তারপর মুজিবর জিয়াকে নিয়ে রান্নাঘরে যায়। ওরা দুজনে মিলে রান্না করে। যদিও জিয়া রান্না করতে জানে না, তবুও মুজিবরকে যতটা সম্ভব হেল্প করে। জিয়া অনেক চঞ্চল প্রকৃতির মেয়ে, তাই খুব তাড়াতাড়ি মুজিবরের সাথে মিশে যায়। এখন তুমি খেয়ে নাও। আমার মনে হয় সকাল থেকে তোমার এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। হুম। জিয়া খাওয়া শুরু করে, আর মুজিবর জিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন জিয়া বলে, তুমি খাবে না? আমি না। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও, হা করো। মুজিবর হাঁ করে, আর জিয়া মুজিবরকে খাইয়ে দেয়, আর মুজিবরও জিয়াকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর বিকি চলে আসে। সরি, আমি মনে হয় ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছি। আমি তাহলে পরে আসছি। বিকি, তুই আয় না। হ্যাঁ, তুমিও চলে আসো। ঠিক আছে, যেহেতু বনু বলেছে তাহলে তো আসতেই হয়। তারপর ওরা অনেক আনন্দ করে খাওয়া দাওয়া শেষ করে। বিকি বলে, ভাই, একটা কথা বলবো? তুই কিন্তু ওকে হাতছাড়া করিস না। হাতছাড়া করবো না বলেই তো ওকে আমার সাথে নিয়ে এসেছি। তোমরা দুজন কি এত ফিসফিস করছো? না, কিছু না। না, কিছু না। তারপর বিকি চলে যায়। মুজিবর জিয়ার সাথে খুব সুইট বিহেভ করে, জিয়াকে সময় দেয়, জিয়ার সমস্ত খেয়াল রাখে। তাই আস্তে আস্তে জিয়া মুজিবরকে ভালোবেসে ফেলে। একটা কথা বলবো? হুম, বলো। জিয়া, আই আই লাভ হুম, বলো। লাভ, তারপর? আই 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 লাভ। আসলে ফার্স্ট টাইম বলছি তো, তাই একটু প্রবলেম হচ্ছে। সবাই না ফার্স্ট টাইমই বলে। তুমি বুঝে নাও, সব কথা কি মুখে বলার প্রয়োজন আছে? না, আমি বুঝে নিতে পারবো না, তোমাকে মুখে বলতেই হবে। বলতে হবে জিয়া, আই লাভ। পরে চর মারবে না তো? না, কিন্তু যদি আর একবারও তোতলাও তাহলে কিন্তু চর মারলেও মারতে পারি। হোয়াট হোয়াট এভার। আই ল আই ল ইউ। ও শিট, হচ্ছে না জিয়া। আই
আই আই আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, কেন নয়? জিয়া মুজিবরের শার্টের কলার ধরে একটু উঁচু হয়ে মুজিবরকে কিস করে। জিয়া মুজিবরের খুব কাছেই ছিল। জিয়া বলে, আই লাভ ইউ মুজিবুর। আমি একটা মুচকি হাসি দিয়ে উত্তরটা না দিলে হয় না? উফ, তুমি সত্যি একটা আনরোমান্টিক ছেলে। জিয়া চলে যাচ্ছিল। তখন মুজিবর জিয়ার হাতটা দিয়ে ওর কাছে আনে আর বলে, তুমি কি বলতে চাইছো আমি রোমান্টিক নয়? এতে বলার কি আছে? তুমি যেরকম, আমি জাস্ট সেটাই বললাম। মুজিবর জিয়াকে কোলে নিয়ে বলে, ঠিক আছে, আমিও দেখে দিচ্ছি মুজিবুর চাইলে কতটা রোমান্টিক হতে পারে। মানে? মুজিবর জিয়াকে কোলে করে রুমে নিয়ে যায়। একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক যেরকম সম্পর্ক থাকে ওদের মধ্যেও ঠিক সেরকম সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই চলতে থাকে ওদের জীবন। লাভ, রোমান্স, খুনসুটি ইত্যাদি। ওরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। কিছুদিন পর জিয়া মুজিবরের হাঁটুর উপর বসে বলে, মুজিবুর, একটা কথা জিজ্ঞাসা করব? করো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? তাহলে আমি তোমার কোন জায়গায় আছি? তুমি আমার এই জায়গায় আসো। হাত দিয়ে বুকের বাম পাশ দেখিয়ে দিয়ে বললাম। সত্যি সব ছেলেরা এইটাই বলে, কিন্তু কিছুদিন পরই ভুলে যায়। হ্যাঁ, তবে আমি বলবো না, বিকজ ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। তাহলে প্রমিস করো, এই জায়গাটায় শুধু আমারই থাকবে। তুমি এই জায়গায় কাউকে আসতে দিবে না। আই প্রমিস ইউ। জিয়া, তোমার জায়গা সবসময় তোমারই থাকবে, কেউ এই জায়গা নিতে পারবে না। জিয়া মুজিবরের গালে একটা কিস করে। তখন মুজিবর বলে, এবার তুমি বলো আমি তোমার কোন জায়গায় আছি? আর তুমিও আমার এই জায়গায় আছো, আর আজীবন থাকবে। সত্যি? মুজিবুর, তুমি আমাকে আরেকটা প্রমিস করবে? হুম। মুজিবুর, তুমি আমাকে প্রথম ওয়াদা করো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে কখনো যাবে না। করলাম। তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে তোমার পাশে পাবে। বিকেলে বিকি আসে মুজিবরের সাথে কথা বলার জন্য। ও বিকি, তুই আসো, ভিতরে আসো, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। ঠিক আছে, আমি তাহলে ভাইয়ের সাথে কথা বলে আসি। বিকি ভেতরে ঢুকে মুজিবরের সাথে কথা বলছিল। ওরা দুজন ওদের কাজের ব্যাপারে কথা বলছিল। জিয়া কফি নিয়ে আসে আর ওদের সব কথা শুনে ফেলে। জিয়ার হাত থেকে কফির সেটটা পড়ে যায়। মুজিবর আর বিকি পেছনে তাকাই। তখন জিয়া বলে, তার মানে তুমি একজন গ্যাংস্টার? জিয়া, তুমি আমার কথাটা একবার আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ছি মুজিবুর, এইসব কাজ করতে তোমার একটু খারাপ লাগে না? আজ তোমাদের এই খুন খারাপির জন্য সমাজের এই অবস্থা। জিয়া, তুমি ভুল ভাবছো। আমার একটা আমি কিচ্ছু ভুল ভাবছি না মুজিবুর। আমি কখনো ভাবতে পারিনি যে আমি যাকে ভালোবেসেছি সে মানুষ খুন করে। তুমি একবারও ভেবে দেখেছো আজ তোমাদের এই কাজের জন্য কত মানুষ তার বাবাকে হারিয়েছে, কতজন তার মা, ছেলে, বোনকে হারিয়েছে, তাদের কতটা কষ্ট হয়েছে? একবারও ভেবে দেখেছো? তুমি বুঝবে না, আমি বুঝি কাউকে হারানোর কষ্টটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক। আমিও বুঝি জিয়া, কাউকে হারিয়ে ফেলার কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক, কারণ আমিও আমার বাবা মাকে হারিয়ে ফেলছি, তাই আমিও বুঝি। তুমি তোমার বাবা মাকে হারিয়ে ফেলেছো মানে? জিয়া, কেউ কখনো নিজ থেকে খারাপ হয় না, তাদের খারাপের পেছনে কখনো কখনো তাদের সমাজটাও দায়ী থাকে। আমি যখন খুব ছোট ছিলাম তখন কিছু লোক আমার চোখের সামনে আমার বাবা মাকে মেরে ফেলে। আমি এর প্রতিরোধের জন্য অনেক কিছু করেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। ইনফ্যাক্ট পুলিশও না, সবাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। পুলিশকে ঘুষ না দিলে ওরা একটা কাজ করতো না। তখন কোথায় ছিল তোমাদের এই সোসাইটি? আমার বিপদের সময় যেখানে সমাজের মানুষের উচিত ছিল আমার পাশে এসে দাঁড়ানো, সেখানে একজন গ্যাংস্টার আমার পাশে দাঁড়িয়েছে। এখন তুমি বলো আমার কাদের সাইডে নেওয়া উচিত? মুজিবুর, তখন ওরা ভুল করেছিল, তুমি ওদের ভুলটা শুধরে দাও। এইভাবে কখনো কারো ভুল শুধরে দেওয়া যায় না। দেখো, আমি মানছি তখন তোমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখনো তো কত মানুষ কষ্ট পাচ্ছে। জিয়া, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না, তুমি যাও, আমার বিকির সাথে কিছু কথা আছে। আজ যদি কেউ আমাকে মেরে ফেলে তখন তোমার? মুজিবর জিয়ার কাছে এসে বলে, তোমাকে মেরে ফেলা তো দূরে থাক, মারার চিন্তা করার আগে আমি ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব, কারণ তোমার কিছু হয়ে গেলে আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি নিজেকে শোধরাবে না, তাই তো? ঠিক আছে, তবে জেনে রেখো মুজিবুর, প্রত্যেক একজনেরই শেষ থাকে, কিন্তু
আমার বিশ্বাস একদিন না একদিন তুমি ঠিকই নিজেকে শুধরে নিবে। জিয়া চলে যাচ্ছিল আর তখন মুজিবর ওর হাত ধরে বলে, জিয়া, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি যে এরকমই হও না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কারণ আমার বিশ্বাস তুমি একদিন না একদিন ঠিকই ভালো হয়ে যাবে। জিয়া চলে যায় আর তখন ভিকি বলে, ভাই তবে যাই বল। সত্যি কিন্তু বনু তোকে খুব ভালোবাসে। মুজিবর একটা মুচকি হাসি দেয়। তারপর ওরা ওদের কাজে চলে যায়। জিয়া মুজিবরকে আটকায়নি, কারণ জিয়া মুজিবরকে খুব ভালোবাসে, তাই ওকে হারিয়ে ফেলার ভয় আটকায়নি। রাতে জিয়া ড্রেস ভাঁজ করছিল আর তখন মুজিবর এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছো? দেখতে পারছো না কি করছি? জিয়া, আমি তোমাকে একবার বলছি না যে যখন আমি বাড়িতে থাকবো তখন তুমি কোনো কাজ করবে না? তাহলে কি করব? কেন? আমার সাথে থাকবে। তুমি আসলে না হয় আমি তোমার সাথে থাকবো, কিন্তু তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? হুম। তখন তুমি আমাকে মিস করতে থাকবে, দেখবে তার কিছুক্ষণ পরেই আমি চলে এসেছি। চলো না, আমরা কালকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি সারাদিন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছি। আহ, সে না হয় আমরা কাল যাব, তাহলে আজ কি করব? আমরা দুজন মিলে হেল্প করব। গল্প তো আমরা রোজই করি, আজ আমরা অন্য কিছু করব। অন্য কিছু কি? মুজিবর জিয়াকে কোলে তুলে নেয় আর বলে, আজ আমরা রোমান্স করব। তারপর মুজিবর জিয়াকে লিপ কিস করে। সকাল হলেই জিয়া আর মুজিবর বাইরে ঘুরতে যায়। মুজিবর জিয়াকে নিয়ে বিচে যায়, যদিও ওদের বাড়ি থেকে বিচটা বেশি দূরে ছিল না। ওরা একটা ফাঁকা জাহাজে উঠে। জিয়া খুশি হয়ে বলে, ওয়াও, জাহাজ থেকে সবকিছু কত সুন্দর লাগছে, তাই না? আমার তো এখানে এসে মুডটাই চেঞ্জ হয়ে গেল। তোমার ভালো লেগেছে? অনেক। জিয়া জাহাজের এক পাশে গিয়ে দুহাত মেলে দিয়ে একটা নিঃশ্বাস নেয় আর মুজিবর জিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখে। যেমনটা টাইটানিক মুভিতে হিরো হিরোইনকে ধরে রাখে, ওরা ওইভাবেই একে অপরের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে ওরা জাহাজ থেকে নেমে আসে। তখন জিয়া আইসক্রিম দেখে মুজিবরকে বলে, মুজিবুর, এই দেখো আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? ওকে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ঠিক আছে। মুজিবর দুটো আইসক্রিম নিয়ে আসে। জিয়া দুটোই নিয়ে নেয়। তখন মুজিবর বলে, জিয়া, একটা আমার। ধরতে পারলে নিয়ে নাও। ঠিক আছে। জিয়া দৌড়াতে থাকে আর মুজিবরও জিয়াকে ধরার জন্য ওর পেছনে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে মুজিবর জিয়াকে ধরে ফেলে। মুজিবর জিয়ার হাত টান দিয়ে ওর খুব কাছে নিয়ে আসে। মুজিবর দুহাত দিয়ে জিয়ার মাথা ধরে জিয়াকে লিপ কিস করে। জিয়া দুহাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আইসক্রিমটা গলে যায়। ওরা বিচের ধারে ছিল, তাই অনেক লোকজন ছিল, কিন্তু কেউ সেরকম ভাবে নেয়নি। সবাই যে যার মতো মুচকি হেসে চলে যায়। কিছুক্ষণ পরে মুজিবর জিয়াকে ছেড়ে দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ জিয়ার আইসক্রিমের কথা খেয়াল আসে। তখন জিয়া বলে, আমার আইসক্রিম। তোমার জন্য আমার আইসক্রিমটা গলে গেল। আমার জন্য। তা নয় তো কি, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে আইসক্রিম এনে দিচ্ছ ততক্ষণ আমি তোমার সাথে একটা কথাও বলবো না। জিয়া রেগে অন্যদিকে ঘুরে। তখন মুজিবর বলে, ওকে। অনেকক্ষণ হয়ে যায়, মুজিবর জিয়াকে ডাকে না, তাই জিয়া নিজেই পেছনে ঘুরে, কিন্তু মুজিবরকে কোথাও দেখতে পায় না। আশেপাশের সবাই ছোটাছুটি করছিল, সেটা দেখে জিয়া খুব ভয় পেয়ে যায় এবং মুজিবরকে ডাকতে থাকে। মুজিবুর, মুজিবুর, তুমি কোথায়? মুজিবুর। জিয়া পাগলের মতো মুজিবরকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। কিছুক্ষণ পর বিকি আসে আর বলে, বনু, বনু, তাড়াতাড়ি এখান থেকে চলো। এই তো তুমি চলে এসেছো। দেখো না, আমি মুজিবুরকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কোথায়? তুমি প্লিজ ওকে খুঁজো। বনু, আমরা ভাইকে পরে খুঁজবো, আগে তুমি এখান থেকে চলো, এখানে ঝামেলা হচ্ছে। বিকি জিয়ার হাত ধরে একটা বোর্ডে নিয়ে যায়। বিকি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিকি, মুজিবুর বিপদের মধ্যে আছে, আমাকে ওকে খুঁজতে হবে, প্লিজ আমাকে যেতে দাও। জিয়া মুজিবরকে ডাকছিল আর কাঁদছিল। কিছুক্ষণ পরে দেখে সামনে একটা জায়গা খুব সুন্দর করে সাজানো। সেটা জাহাজ না, কিন্তু ফেরির মতো সোজা। বিকি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? বিকি জিয়াকে ওখানে নামিয়ে দিয়ে বলে, বনু, তুমি এখানে থাকো, আমি ভাইকে নিয়ে আসছি। বিকি চলে যায় আর এদিকে জিয়া এক পা দুপা করে ভেতরে যায়। কিছুক্ষণ পর একজন জিয়াকে জড়িয়ে ধরে। জিয়া চমকে ওঠে। কে? কে? তুমি? কিন্তু তুমি এখানে কি করে এলে? আমি তো এখানে অনেক আগে এসেছি, শুধু বিকিকে বলেছি তোমাকে নিয়ে আসতে। তার মানে এতক্ষণ ওখানে যা হচ্ছিল সবকিছু নাটক ছিল? ইয়েস। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম?
জিয়া মুজিবরকে মারতে থাকে। ওকে ওকে, আই এম সরি। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে এভাবে মারতে থাকবে, নাকি এই যে কাজের জন্য তোমাকে এখানে এনেছি সেটা করবে? ঠিক আছে, বলো। মুজিবর জিয়াকে একটু ভেতরে নিয়ে যায়। জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল, সামনে একটা কেক ছিল। তখন মুজিবর বলে, এই নাও, এবার এই কেকটা কাটো। ঠিক আছে, কাটছি। তার আগে তুমি আমাকে আরেকবার প্রমিস করো, তুমি এরপর থেকে আমাকে কখনো মিথ্যে বলবে না। মুজিবর জিয়ার হাত ধরে ওর দ্বিতীয় শর্তও মেনে নেয়। তারপর জিয়া কেক কাটে। মুজিবর জিয়ার মুখে কেক লাগিয়ে দেয়। তখন জিয়া মুখ ফুলিয়ে বলে, মুজিবুর, তুমি এটা কি করলে? আমি তোমার সাথে কথাই বলবো না। জিয়া চলে যাচ্ছিল, আর তখন মুজিবর ওকে টান দিয়ে নিজের কাছে আনে। মুজিবর জিয়ার গালের সাথে নিজের গাল লাগায় এবং একটু কেক খেয়ে বলে, এখন ঠিক আছে? জিয়া মুজিবরকে হাক করে। তারপর ওরা কিছুক্ষণ গল্প করে। ওখানে ওরা রাত কাটিয়ে দেয়। এরকম চলতে থাকে ওদের ভালোবাসা। কিছুদিন পর জিয়ার শরীরটা খুব খারাপ ছিল, তাই ও মাথায় হাত দিয়ে সোফায় বসেছিল। মুজিবর কিচেন থেকে জিয়ার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। যে নাও, এটা খেয়ে নাও। আমি এখন খাবো না। কিন্তু কেন? আমার এখন অনেক পেটে ব্যথা করছে, আর তাই আমি তোমার বানানো খাবার খেয়ে পেটে ব্যথা বাড়াতে চাই না। ঠিক আছে, খেতে হবে না। আমিও আজ বাড়িতে আসবো না। না, আচ্ছা ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। মুজিবর চলে যায়। জিয়া খাবার মুখে দিয়ে বলে, মুজিবুর দেখো, আমি খাচ্ছি, যা চলে গেল। জিয়া খাবার খেতে খেতে হঠাৎ নোটিশ করে আজ নুডলসটা খুব টেস্টি হয়েছে, তাই জিয়া পুরোটা খেয়ে ফেলে। সত্যি কথা বলতে মুজিবর রান্না জানে ঠিক এই, কিন্তু একদমই টেস্টি হয় না। সবাই ভয় মুজিবরের রান্না চুপচাপ করে খেয়ে নেয়। কয়েকদিন ধরে জিয়ার শরীরটা খুব খারাপ ছিল, তাই জিয়া ডক্টরের কাছে যায়। ডক্টর টেস্ট করে রিপোর্ট দিয়ে দেয়। তারপর জিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে মুজিবর চলে এসেছে। মুজিবুর, জিয়া, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি বলেছি না তুমি আমাকে না বলে যখন তখন বাইরে যাবে না? হ্যাঁ, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই গিয়েছিলাম। আর তাছাড়া তুমিও তো বাড়িতে ছিলে না। আমি জানি তুমি এখন আমার উপর রেগে আছো, তবে তোমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে একটা মেডিসিন আছে। কি মেডিসিন? জিয়া মুজিবরকে হাত করে বলে, মুজিবুর, আই এম প্রেগনেন্ট। জিয়া প্রেগনেন্ট, এই কথাটা শুনে মুজিবর অবাক হয়ে যায়। হোয়াট? হ্যাঁ, কেন তুমি খুশি হওনি? না, আমি খুশি হইনি। জিয়া, তুমি আমার সাথে চলো। তোমার সাথে যাব মানে? কোথায় যাব? অ্যাবর্শন করাতে। অ্যাবর্শন করতে হবে মানে? তুমি এসব কি বলছো? আমি অ্যাবর্শন করব কেন? কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাতে কি হয়েছে? আমরা বিয়ে করে নিব। জিয়া, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। সো তোমাকে আমি যেটা বলছি সেটা তুমি করো। আমার সাথে চলো আর অ্যাবর্শনটা করে ফেলাও। আমি অ্যাবর্শন করব না। কেন? ওসব করার আগে মনে ছিল না আমাদের এখনো বিয়ে হয়নি? এখন কেন বলতে এসেছো? মুজিবুর, ও আমাদের ভালোবাসার চিহ্ন। তুমি কি করে? জিয়া, আই নো, বাট আমি এখন এইসবের জন্য প্রস্তুত না। ওকে, আমরা না হয় পরে ভেবে নেব, কিন্তু এখন না। এখন নিলে কি এমন প্রবলেম হবে? আমি তোমাকে প্রমিস করছি, আমাদের বেবি কখনো তোমার কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। প্লিজ ওকে মেনে নাও। জিয়া, আমি একবার বললাম তো যে না। ঠিক আছে, তাহলে আমিও অ্যাবর্শন করাবো না। আমি তোমার মতো সব সময় স্বার্থপর হয়ে বাঁচতে পারবো না। জিয়া, এই নিয়ে ওদের মধ্যে অনেক ঝগড়া হয়, তাই জিয়া রেগে বাড়ি থেকে চলে যায়। ভাই, বনু এভাবে কোথায় গেল? তুই কি ওকে কিছু বলেছিস? বিকি ও পাগল হয়ে গেছে সেমন একটা বাচ্চার জন্য। মুজিবর বিকিকে সব কিছু খুলে বলে। বিকি মুজিবরকে অনেক ভালোবাসে, তাই ও মুজিবরের সাপোর্ট নিয়ে কথা বলে, কারণ বিকিও চায় না কোনো কারণে মুজিবরের ক্ষতি হোক। কিছুক্ষণ পরে মুজিবর জিয়াকে বোঝানোর জন্য ফোন দেয়, কিন্তু জিয়ার একই কথা, ও বেবি নষ্ট করবে না। পরের দিন জিয়া বাড়িতে আসে। মুজিবুর, প্লিজ তুমি ওকে মেনে নাও। আই প্রমিস ইউ, ও কখনো তোমার কাছে বাধা হবে না। আমি ওকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখবো, কিন্তু প্লিজ তুমি আমাকে অ্যাবর্শন করাতে বলো না। জিয়া, লিসেন টু মি। জি, আমি তোমাকে বললাম তো যে আমরা পরে বেবি নিব। না প্লিজ মুজিবুর, তুমি এভাবে আমার কাছ থেকে আমার বেবিকে কেড়ে নিতে পারো না। তবে ঠিক আছে, তাই হবে। আমি আমার বেবিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি তোমার এখানে থাকবো না। জিয়া চলে যাচ্ছিল, আর তখন মুজিবর বলে, জিয়া, তুমি যদি এই বাড়ির বাইরে এক পাও রাখো, তাহলে তুমি আমাকে যার জন্য ছেড়ে চলে যাচ্ছ তাকে আর জীবন তো দেখতে পাবে না। তুমি আমার কাছে থেকে আমার ভালোবাসা কেড়ে নিলে আমি তোমার কাছ থেকে তোমার বাচ্চাকে কেড়ে নেব। রিমেম্বার ইট,
এ গ্যাংস্টার ডু এনিথিং। মুজিবর বাইরে চলে যায় আর সাথে বিকিও। জিয়া নিচে বসে কাঁদতে থাকে। না মুজিবুর, তুমি আমার সাথে এরকম করতে পারো না। জিয়া বুঝতে পারছিল না ও এখন কি করবে, কারণ মুজিবরের সাথে থাকলেও বেবি নষ্ট করতে হবে, আর চলে গেলে মুজিবর বেবিকে মেরে ফেলবে, কারণ মুজিবর জিয়াকে অনেক ভালোবাসে। তাই যাই হয়ে যাক, মুজিবর জিয়াকে কোথাও যেতে দেবে না। পরের দিন মুজিবর জিয়াকে হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে পারে, বিকেলে নিয়ে যাওয়ার কথা বলে। মুজিবর বাইরে চলে যায়, আর এদিকে জিয়া ভাবতে থাকে ও এখন কি করবে। কিছুক্ষণ পর মুজিবর আর বিকি আসে জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। বুনু, ভাই তোমাকে যেটা বলেছে সেটা করলে ক্ষতি কোথায়? বিকি, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তোমাকে এখানে ইন্টারফেয়ার না করলেও চলবে। অনেক হয়েছে, আর না, আমি তোমার আর একটাও কথা শুনবো না। আমি তোমার ব্যাপারে সবাইকে বলে দিব। জিয়া রেগে চলে যায়। ভাই তুই ওকে আটকা। ভাই, বুনু একমাত্র যে তোর সম্পর্কে সিক্রেট জানে, ও যদি সবাইকে সব বলে দেয় তাহলে তো। ভাই ওকে আটকা। বেকি, বেকি রিল্যাক্স, ও কিছু বলবে না। মুজিবর ভেবেছিল সত্যিই জিয়া কিছু বলবে না, কিন্তু জিয়া সেটা করেনি। জিয়া মুজিবরের ব্যাপারে সবাইকে জানানোর জন্য বিভিন্ন মিডিয়া লোকদের ডাকে। জিয়া যখন কথা বলছিল তখন সেটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাচ্ছিল, কারণ জিয়া লাইভে এসে কথাগুলো বলছিল। ভাই দেখ জিয়া, ভাই তুই কিছু একটা কর। জিয়া কিন্তু সত্যি সবকিছু বলে দিতে পারে। মুজিবর চেয়ারে বসে ভাবছিল আর ঝুলছিল। ম্যাম বলুন, আপনি কি বলার জন্য আমাদের এখানে ডেকেছেন? আমি আপনাদের সামনে এমন একজনের সম্পর্কে কথা বলতে চাই, তার সম্পর্কে সবাই জানতে চায়। ইনফ্যাক্ট আমার কাছে তার সম্পূর্ণ প্রমাণ আছে। জিয়া আস্তে আস্তে বলতে শুরু করে, কিন্তু যখনও মুজিবরের নাম নিতে যায় তখন মুজিবর এসে জিয়াকে জোর করে বাড়িতে নিয়ে যায়। মুজিবুর, আমাকে ছাড়ো। মুজিবুর, আমাকে ছাড়ো বলছি। মুজিবর জিয়ার কোনো কথা না শুনে সোজা গিয়ে ওদের রুমে নিয়ে যায়। মুজিবুর, মুজিবর জিয়াকে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। জিয়া বেডের উপর পড়ে যায়। তারপর মুজিবর বাইরে বেরিয়ে এসে দরজা লাগিয়ে দেয়, আর জিয়াও কাঁদতে কাঁদতে দরজা খুলতে পারে। মুজিবুর, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো। বিকি, তুমি তো অন্তত দরজাটা খোলো। মুজিবুর। জিয়া সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ ওর কথা শুনে না। মুজিবর মুখে হাত দিয়ে বসেছিল। বিকি এসে মুজিবরের উপর হাত রাখে। বেকি, আমি এখন কি করব? ও কেন বুঝতে চাইছে না? আমার পক্ষে এখন বেবি নেওয়া সম্ভব না। এতবার করে বোঝালাম, তার সত্ত্বেও। ওহ বিকি, আমার মাথায় কাজ করছে না। তুই তো কিছু একটা বল। ভাই তুই এক কাজ কর, তো জিয়াকে এই পৃথিবী থেকে সরিয়ে দে। হ্যাঁ দেখ, আমার কথা শোন। আজও মিডিয়াকে ডেকেছে, কাল জিয়া আরো বড় কিছু করবে না তার কি গ্যারান্টি? বেকি, তুই এসব কি বলছিস? আমি নিজের ফায়দার জন্য জিয়ার উপর না, আমি এটা করতে পারবো না। জিয়ার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তোর কি মনে হয় তুই এখন বাঁচবি? ভাই তুই একজন গ্যাংস্টার, আর একজন গ্যাংস্টার কখনো কাউকে ভালোবাসতে পারে না। বিকি মুজিবরকে অনেক বোঝাতে থাকে। একটা সময় মুজিবর নিজেই সিদ্ধান্ত নেয় ও জিয়াকে মেরে ফেলবে, কারণ ও জিয়ার জন্য নিজের কেরিয়ার নষ্ট করবে না। একজন গ্যাংস্টার ছিল আর একজন গ্যাংস্টারই থাকবে। কিছুক্ষণ পরে মুজিবর দরজা খুলে ভেতরে ঢুকে, আর জিয়া দৌড়ে মুজিবরের কাছে আসে আর বলে, মুজিবুর, মুজিবুর প্লিজ, তুমি আমাদের বেবিকে মেনে নাও। আমি তোমাকে প্রমিস করছি ও কখনো তোমার কাজে বাধা হবে না। প্লিজ মুজিবুর। জিয়া, তুমি ঠিক বলছো। আমারও মনে হয় আমাদের বেবিকে মেনে নেওয়া উচিত। ঠিক আছে, আমি তোমার খুশির জন্য আমাদের বেবিকে মেনে নিলাম। জিয়া একটু অবাক আর খুশি হয়ে বলে, সত্যি মুজিবুর? তুমি সত্যি বেবিকে? হুম। জিয়া মুজিবরকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ মুজিবুর, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জিয়া। তোমার উপর দিয়ে এই কয়দিন অনেক দখল গেছে। চলো আমরা বাড়ি থেকে একটু ঘুরে আসি। তুমি তো ঘুরতে পছন্দ করো, তাই না? ঠিক আছে, চলো। এরপর মুজিবর জিয়াকে নিয়ে বাইরে চলে যায়। মুজিবর জিয়াকে নিয়ে একটা সুন্দর জায়গায় যায়। ওরা ব্রিজের উপর নামে। জিয়া গাড়ি থেকে নেমে ব্রিজের পাশে দাঁড়িয়ে দুহাত মেলে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর বলে, এই জায়গাটা অনেক সুন্দর, আর মাইন্ড ফ্রেশ হয়ে গেল। জিয়া এতক্ষণ কথাগুলো অন্যদিকে ঘুরে বলছিল। যখন মুজিবরের দিকে ঘুরে তখন জিয়ার চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কারণ জিয়া কখনো ভাবতে পারেনি মুজিবরও কোনোদিন ওকে গান পয়েন্টে রাখবে। জিয়া কষ্টের সাথে একটা বাঁকা হাসি দিয়ে বলে, তার মানে তুমি আমাকে আবারও মিথ্যে কথা বললে? আমি ভেবেছিলাম সত্যি হয়তো তুমি আমাদের সন্তানকে মেনে নিয়েছো, কিন্তু এখন দেখছি
তুমি মজিবুর, তুমি পারবে তো আমার উপর গুলি চালাতে? জিয়ার কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল। এ গ্যাংস্টার ডু এনিথিং। মজিবুর, তুমি মজিবুর, তুমি আমার ভালোবাসার উপর গান ধরে রেখেছো। তুমি মানুষ খুন করতে পারো, কিন্তু তুমি কি আমার ভালোবাসার উপর গুলি চালাতে পারবে? তুমি একজন গ্যাংস্টার, জেনো আমি তোমাকে ভালোবেসেছিলাম। এইটা কি আমার ভুল ছিল? লোকে ঠিকই বলে একজন গ্যাংস্টার কখনো কাউকে ভালোবাসতে পারে না। তবুও তোমাকে ছোট্ট একটা থ্যাঙ্কস, তুমি আমার কথা রেখেছো। আমি মরে গেলে নিজেকে একটা কথা বলে সান্ত্বনা দিতে পারবো যে তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার। এতক্ষণ জিয়ার কথা শুনে মুজিবরের হাত কাঁপছিল। জিয়া কথা বলতে চাচ্ছিল আর তখন একটা গুলি এসে জিয়ার পেটে লাগে। জিয়ার দু চোখ দিয়ে পানি পড়ে আর একটা শান্তির হাসি দিয়ে পানিতে পড়ে যায়। এখন বর্তমান। কেন মজিবুর, কেন তুমি আমার সাথে এরকমটা করলে? না, অনেক হয়েছে। এবার সময় হয়েছে তোমার সব অন্যায় শাস্তি পাওয়ার। তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি আমার খুনিকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার সন্তানের খুনিকে কিচ্ছুতেই ক্ষমা করব না। তোমাকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। মাসুমা কিছুক্ষণ বাড়িতে থেকে আবার চলে যায়। জিয়া মারা যাওয়ার পর থেকে মুজিবর এই বাড়িতে থাকে না, জাস্ট মাঝে মাঝে আসে। ওই দিন জিয়া মারা যায়নি। জিয়া যখন বাড়িতে পড়ে যায় তখন কিছু জেলেদের জালে আটকে যায়। তারাই জিয়াকে বাঁচায়, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। জিয়া প্রতিশোধ নেওয়ার জন্য আবারও মুজিবরের কাছে আসে। মুজিবর একটা গ্যাংস্টার সবাই জানে, কিন্তু কোনো প্রুফ না থাকায় আর কেউ মুজিবরকে অ্যারেস্ট করতে পারে না। আর মুজিবর নিজের কাজের কোনো প্রুফ রাখে না। কিন্তু মাসুমা এতদিন মুজিবরের সাথে থেকে মুজিবরের বিপক্ষে সমস্ত প্রমাণ জোগাড় করে। কিছুদিন পর মাসুমা, হুম। আমার একটু কাজ আছে, তাই আজ ফিরতে দেরি হবে। তোমার একা থাকতে প্রবলেম হলে বিকির বাড়িতে চলে যেও। ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? মুজিবর মাসুমাকে একটা জায়গার নাম বলে, যদিও মুজিবর ওখানেই যাচ্ছে আর একটা মিশন কমপ্লিট করতে। সাবধানে যেও। মুজিবর যাওয়ার আগে মাসুমাকে জড়িয়ে ধরে ওর কপালে একটা কিস করে। নিজের খেয়াল রেখো। মুজিবর কাজের জন্য চলে যায়। মাসুমাই কয়েকদিনের জন্যই অপেক্ষা করছিল। মাসুমা অনেক আগেই থানায় কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশ মুজিবরকে ধরতে পারেনি। তাই মাসুমা আজ পুলিশকে জায়গাটার নাম বলে এবং পুলিশকে সেই অনুযায়ী ওখানে গিয়ে মুজিবরকে অ্যারেস্ট করে। আজ মুজিবর কিছু বলে না, কারণ ওরা প্রমাণ সহ মুজিবরকে ধরে। পুলিশ বলে, অনেক হয়েছে এই চোর পুলিশের খেলা, এবার দেখবো তোমাকে কে বাঁচায়। ভাই তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি উকিল ঠিক করছি, সে তার জামিন করিয়ে দিবে। ফার্স্ট। মুজিবরকে থানায় নিয়ে যাওয়া হয়। মুজিবর খুব রিল্যাক্সে ছিল, কারণ বিকি বলেছে ও মুজিবরকে জামিনের ব্যবস্থা করবে। কিন্তু এইদিকে মুজিবরের পক্ষে লড়াইয়ের জন্য কোনো উকিল পায়নি। যার কাছে যায় সেই না বলে। বিকি অনেক চিন্তায় পড়ে যায়। বিকি মুজিবরকে অনেক ভালোবাসে, তাই বিকি মন প্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো উকিল পায় না। এদিকে এত বড় একজন গ্যাংস্টার অ্যারেস্ট হয়েছে, সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বিকি মাসুমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে যায়, কারণ বিকি ভেবেছে মুজিবর ধরা পড়েছে, জেনেই মাসুমার হয়তো খুব কষ্ট হচ্ছে। কিন্তু বিকি বাড়িতে গিয়ে দেখে মাসুমা মনের আনন্দে টিভি দেখছে। মাসুমা, তুমি টিভি দেখছো? হ্যাঁ, অনেক। তুমি জানো ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর এদিকে আমি কোনো উকিলও পাচ্ছি না। হ্যাঁ, তাতে আমি কি করব? তুমি কি করবে মানে? মাসুমা, ওরা ভাইকে অ্যারেস্ট করেছে, তোমার স্বামীকে, আর তুমি নাকি বলছো তুমি কি করবে? তোমার একটু কষ্ট হচ্ছে না ভাইয়ের জন্য? না, আমার কষ্ট হচ্ছে না। কেন হতে যাবে? যখন মুজিবুর কাউকে মেরে ফেলেছিল তখন কি একবারও ওর কষ্ট হয়েছিল যে আমার হতে যাবে? মানে? এখন জিজ্ঞাসা করছো মানে? তাহলে শোনো, যখন তোমার ওই ভাই একটা মেয়েকে মেরে ফেলেছিল তখন কি ওর কষ্ট হয়েছিল? বিকি, ও তখন প্রেগনেন্ট ছিল, তারপরেও কি করে মিথ্যে কথা বলে তাকে মেরে ফেলতে পারলো? মাসুমা সমস্তটা খুলে বলে। বিকি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে ভাই ওকে? হ্যাঁ, আমি জানি, কারণ ওই দিনটায় যা হয়েছে সব কিছু আমার সাথে হয়েছিল। তোমার পাশে মানে? তার মানে তুমি? হ্যাঁ, আমি জিয়া, যাকে তোমার ভাই গুলি করে মেরে ফেলেছিল। বনু, তুমি বেঁচে আছো? কেন, মরে গেলে কি খুশি হতে? তুমি চিন্তা করো না বিকি, তোমার ভাই তার পাপের শাস্তি ঠিকই পেয়ে যাবে।
ও আমার কাছ থেকে আমার বেবিকে কেড়ে নিয়েছে। আমিও ওকে ছাড়বো না। মানে তার মানে সব কিছু তুমিই করেছো? তুমি ভাইকে? ঠিকই ধরেছ, আমি এই সব কিছু করিয়েছি। কিন্তু কি বলতো, তোমার ওই ভাই কিছুই বুঝতে পারেনি। মাসুমা, তুমি ভাইয়ের সাথে এরকম কি করে করতে পারলে? ভাই তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি? ছি। তবে আমিও তোমাকে বলছি, তুমি ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি ভাইকে ঠিকই সারিয়ে আনবো। অবশ্যই, কিন্তু তার আগে তো উকিল লাগবে। উকিল ছাড়া তোমার ভাইয়ের কি করে জামিন হবে? এই পিকি থাকতে ভাইয়ের কিচ্ছু হবে না। বিকি রেগে ওখান থেকে চলে যায়। বিকি আবারও উকিলের সন্ধান করে কিন্তু পায় না। এদিকে মুজিবর অপেক্ষায় ছিল কখন বিকি এসে ওর জামিন করাবে আর কখন ও মাসুমার কাছে যাবে। নিশ্চয়ই মাসুম ওর জন্য খুব কাঁদছে। কিছুক্ষণ পর বিকি আসে মুজিবরের সাথে কথা বলার জন্য। ভাই, এই তবে কি তুই চলে এসেছিস? উকিল কোথায়? আর আমার জামিন কি হয়ে গেছে? বিকি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন মুজিবর বলে, কি হয়েছে বিকি? তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। ভাই আমি উকিল পাইনি, কেউ তোর হয়ে লড়বে না। তবে তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব, যত টাকা লাগে আমি দিব। তার মানে তুই এখনো উকিল পাসনি? তাহলে কাল আমাদের কোর্টে দেখা হচ্ছে। ভাই, মুজিবর কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে থাকে। বিকি, আর কেউ আসেনি? মাসুমার কথা বলছিস? হ্যাঁ। বিকি একটু বাঁকা হাসি দিয়ে বলে, না, আসেনি। তবে কেন আসেনি সেটা তুই কাল কোর্টে জানতে পারবি। বিকি চলে যায়। মাসুমাকে দেখতে আসেনি বলে মুজিবরের একটু কষ্ট হয়, কারণ মুজিবর কোর্টে যাওয়ার আগে মাসুমাকে একবার দেখতে চেয়েছিল। পরের দিন মুজিবরকে কোর্টে নিয়ে যাচ্ছিল, আর তখন একজন মেয়ে আসে আর বলে, স্যার, আমি আপনার উকিল। আপনার হয়ে আমি কেস লড়ব। আপনি শুধু এই কাগজটা সাইন করুন, তাহলে আমি আপনার হয়ে কেস লড়তে পারবো। মুজিবর কাগজটাই সাইন করে। আপনি এখন যান, আমি সময় মতো চলে আসবো। মুজিবর মাথা নাড়িয়ে চলে যায়। মুজিবরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু মুজিবর শক্ত মতো দাঁড়িয়ে থাকতে পারেনি। শুধু এদিক সেদিক তাকাতে থাকে, কারণ ওর মন শুধু মাসুমাকে খুঁজছিল। আস্তে আস্তে সবাই আসতে শুরু করে। মাসুমাও আসি। মুজিবর মাসুমাকে দেখে একটু খুশি হয়, নিজের অজান্তে একটু সাহস পায়। কিছুক্ষণ পর জজ আসে, সবাই দাঁড়িয়ে বসে যায়। তারপর কোর্টের কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর উকিল মাসুমাকে কাঠগড়ায় দাঁড়াতে বলে। মাসুমা কাঠগড়ায় দাঁড়িয়ে, মিসেস মাসুমা, ভালো করে দেখুন, বলুন তো উনি আপনার কে হয়? আমার হাজবেন্ড। আপনি কি জানতেন আপনার হাজবেন্ড একজন গ্যাংস্টার? হ্যাঁ। আপনার হাজবেন্ড একজন গ্যাংস্টার, এটা জানা সত্ত্বেও আপনি ওনাকে কেন বিয়ে করেছেন? কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই ওকে বিয়ে করেছি। যখন মাসুমা প্রতিশোধের কথা বলে তখন মুজিবর একটু অবাক হয়ে যায়। উকিল বলে, প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আজ থেকে 2 বছর আগে আমার বেবিকে মেরে ফেলেছিল, আর তাছাড়া আমাকেও। মাসুমা সমস্তটা খুলে বলে। আর এদিকে মুজিবরের অবস্থা খুবই খারাপ, কারণ ও বুঝতে পারছিল না ও এখন কি করবে। ও জিয়া, যাকে এতদিন ও ভালোবেসে এসেছে, সে এখনো বেঁচে আছে, এটাতে ও খুশি হবে, নাকি জিয়া ওর বিপক্ষে কথা বলেছে এটাতে কষ্ট পাবে? তবে মুজিবর একটা জিনিসে অনেক বেশি খুশি হয়েছে, ওর জিয়া বেঁচে আছে। জিয়া, তুমি বেঁচে আছো? এতদিন আমার সাথে ছিলে, একবার তো বলতে পারতে যে তুমি মাসুমানো, তুমি জিয়া, আমার জিয়া। মুজিবার কথাগুলো মনে মনে বলছিল, আর চোখের কোণার দিয়ে এক ফোঁটা পানি পড়ে। মাসুমা মুজিবরের বিরুদ্ধে আরো অনেক কথা বলেছে। মুজিবর কিছুক্ষণ বিকির দিকে তাকিয়ে থাকে, আর কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে। তার কারণ ওর উকিল আসার কথা, যার সাথে কিছুক্ষণ আগে মুজিবরের কথা হয়েছিল। সবাই যখন মুজিবরের বিপক্ষে কথা বলছিল, মুজিবর তখন শুধু মাসুমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল। মুজিবরের বুক কষ্টে ভরে যাচ্ছিল, কারণ এতদিন পর জিয়াকে ফিরে পেয়ে একবারও ওকে জড়িয়ে ধরতে পারছে না। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসে, যার সাথে মুজিবরের কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল। তাকে দেখে মুজিবর একটা মুচকি হাসি দেয়, কিন্তু ব্যাড লাক, সেও মুজিবরের বিপক্ষে ছিল। আর মুজিবর যে কাগজে সাইন করেছিল সেটা আসলে একটা ফাঁদ ছিল। ওই কাগজে স্পষ্ট করে লেখা ছিল, আমি আমার সমস্ত অন্যায় স্বীকার করলাম ইত্যাদি। মুজিবর যখন এটা জানতে পারে তখনও আবারও মাসুমার দিকে তাকিয়ে একটা কষ্টের হাসি দেয়। মোট কথা, একমাত্র বিকিকে ছাড়া কেউ মুজিবরের পক্ষে ছিল না। আর এদিকে মুজিবরের পক্ষে কোনো উকিলও ছিল না, তাই এই কেসটা মাসুমাই জিতে যায়। মুজিবর কিছুই বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসুমার দিকে তাকিয়েছিল। ওয়ার্ডার ওয়ার্ডার, আসামির বিরুদ্ধে এই কোর্ট কালকে রায় দিবে। আজ এই পর্যন্তই। মুজিবরকে আবারও নিয়ে যাওয়া হয়।
কিন্তু যাওয়ার পথে ও শুধু মাসুমার দিকেই তাকিয়েছিল। সেটা এই জন্য না যে মাসুমা ওর বিপক্ষে কথা বলেছে, এই জন্য যে এতদিন ওর পরিচয় লুকিয়ে রেখেছিল। এদিকে মাসুমা খুব টেনশনে ছিল, তার কারণ সবাই মুজিবরের বিপক্ষে ছিল। মুজিবরের পক্ষে কোনো উকিল ছিল না। যদি কাল ফাঁসি রায় দেয় তখন মাসুমার কি হবে? বিকি মাসুমার সাথে কথা বলতে চায়, কিন্তু মাসুমা খুব নার্ভাস ছিল, তাই কোনো কথা না বলেই চলে যায়। ওখান থেকে মাসুমা তার কাছে যায়। যে মাসুমাকে বাঁচিয়েছিল, মাসুমা ঘরে বাইরে হাঁটছিল আর ভয় কাঁপছিল। কিরে মাসুমা, তুই এভাবে কাঁদছিস কেন? আজ তো তোর আনন্দের দিন, তুই তো এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলি। না, আমি এই দিনের জন্য অপেক্ষা করিনি। আমি তো শুধু চেয়েছিলাম মজিবুর ওর ভুল বুঝতে পারুক। শাস্তি দিলে হয়তো ও বুঝবে, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা। আমার খুব টেনশন হচ্ছে, যদি কাল ফাঁসির রায় দিয়ে দেয়। এদিকে মাসুমা কেঁদেই চলেছে, অন্যদিকে মুজিবর ভাবছে কাল যদি ওর ফাঁসি রায় দেয় তখন কি হবে। মুজিবর মন খারাপ করে বসেছিল। কিছুক্ষণ পর বিকি আসে। ভাই, মুজিবর উঠে এসে বিকির কাছে আসে। ভাই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর জন্য। বিকি, এরকম ভাবছিস কেন? তুই তো চেষ্টা করেছিস। ভাই, কাল যদি তোর ফাঁসির রায় দেয় তখন কি হবে? কি আবার হবে? যা হওয়ার তাই হবে। বিকি, আমি অন্য একটা কথা নিয়ে ভাবছি। কি কথা? বিকি, মাসুম এতদিন আমার সাথে ছিল, ও একবার তো বলতে পারতো যে ও বেঁচে আছে। ভাই, আমি জানি না বুনু কেন তোর সাথে এরকম করলো। তুই তো ওকে অনেক ভালোবাসতিস, ইনফ্যাক্ট এখনো ওকে পাগলের মতোই ভালোবাসিস। এই জন্যই তো মন বারবার ওর কাছে ছুটে চলে যেতে চাইছে। হয়তো কালই আমার তোর সাথে শেষ দেখা হবে। ভাই, তুই এভাবে বলিস না। ভাই, তোর কিছু হয়ে গেলে আমি কাকে ভাই বলে ডাকবো? কার কাছে যাব? তাই আমি একটা কথা ভেবেছি। আমি কাল সবাইকে সত্যটা বলে দিব। বিকি, না, তুই কাউকে কিছু বলবি না। না ভাই, আমি সবটা বলে দিব। অন্যায় তো শুধু তুই একা করিসনি, আমিও করেছি, তাই শাস্তি আমারও পাওয়া উচিত। কাল আমি সবাইকে সত্যিটা বলবো। বিকি, তুই আমাকে ছুঁয়ে বল, তুই কাউকে কিছু বলবি না। বিকি, তোর একটা সংসার আছে, তোর কিছু হয়ে গেলে তাদের কি হবে? আর আমার সংসার তো হয়েও হলো না। কিন্তু ভাই। বিকি, আমি কোনো কথা শুনতে চাই না। তুই কালকে কাউকে কিছু বলবি না, এটা আমার অর্ডার। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু কাল যদি তোর ফাঁসির রায় দিয়ে দেয় তখন? তাহলে সেইটাই মেনে নিতে হবে। বিকি, তুই আমার একটা কথা রাখবি? কি কথা? আমাকে বল, আমি ঠিক রাখবো। সত্যি যদি আমার ফাঁসির রায় হয় তাহলে তো আমি আর তোদের সাথে থাকতে পারবো না। তুই প্লিজ মাসুমার খেয়াল রাখিস, ও আমার সব থেকে কষ্ট লাগছে, ওকে আমি পেয়েও পেলাম না। মুজিবরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে যায়। ভাই, তুই চিন্তা করিস না, আমি পুনর খেয়াল রাখবো। কিছুক্ষণ পরে বিকি চলে যায়, আর মুজিবর দরজার দিকে তাকিয়ে আছে মাসুমা আসার অপেক্ষায়, কিন্তু মাসুমা এখনো আসেনি। মুজিবর একটা হাসি দিয়ে নিচে বসে পড়ে। এদিকে সবাই খুব টেনশনে ছিল, কাল কি রায় দেবে। পরের দিন মুজিবরকে আদালতে নিয়ে যাওয়া হয়, বাকি সবাই ওখানে পৌঁছে যায়। মাসুমা খুব নার্ভাস ছিল, যদিও মুজিবরও খুব নার্ভাস ছিল। কিছুক্ষণ পরে জজ আসে এবং ফাঁসি রায় দিয়ে দেয়। ফাঁসি রায় শুনে মুজিবরের হঠাৎ করে কষ্টটা আরো বেড়ে যায়। মাসুমারও খুব কষ্ট হয়। মাসুমা ফাঁসি রায়টা মেনে নিতে পারেনি, তাই ও দাঁড়িয়ে যায়। জজ মাসুমাকে কাঠ গড়ায় এসে বলতে বলে। হ্যাঁ, বলুন, আপনি কি বলতে চান? মাই লর্ড, মুজিব একজন খুনি, তাই ওর শাস্তি পাওয়ার প্রয়োজন। কিন্তু যদি ওকে ফাঁসি দেওয়া হয় তাহলে ও শাস্তি কিভাবে পেল? ফাঁসি দিলে তো নিজের ভুল বুঝতে পারবে না। তাই বলছি, ওকে ফাঁসি না দিয়ে এরকম একটা শাস্তি দেওয়া হোক যাতে মজিবুরের মতো কোনো গ্যাংস্টার হার তৈরি হবে না। মাসুমা বুঝতে পারছিল না ও কি করে ফাঁসি রায় আটকাবে। তাও মাসুমার কথা শোনার পর জজ মুজিবরের দিকে ঘুরে মুজিবরকে প্রশ্ন করে, তুমি কি এ রায় নিয়ে খুশি? মুজিবর মাসুমার দিকে তাকায়। মাসুমা মুজিবরকে মাথা নাড়িয়ে না বলতে বলে। মুজিবর একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি একজন খুনি। ফাঁসির রায় আমার শাস্তি হিসাবে অনেক কম হয়ে গেছে। মজিবুর, কোর্টের রায় অনুযায়ী মুজিবরকে 3 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়ার কথা, তাই মুজিবরকে নিয়ে যাওয়া হয়। সবাই চলে যায়, শুধু মাসুমা মুজিবরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর, আমি যাওয়ার আগে আমার ওয়াইফের সাথে কিছু কথা বলতে চাই, যদি আমাকে একটু। ঠিক আছে, তবে তাড়াতাড়ি। মুজিবর মাসুমার কাছে যায় আর মাসুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলে, তুমি এটা কি করলে? তুমি কেন হ্যাঁ বললে? মাসুমা, আমি যদি না বলতাম তাহলে কি আমার ফাঁসিটা আটকে যেত? যেত না। অবশ্যই যেত।
তুমি একবার হ্যাঁ বলে তো দেখতে পারতে। মাসুমা, তুমি এতদিন বেঁচে ছিলে, একবারও তো আমাকে বলতে পারতে। আই এম সরি, আই এম সরি। এখন সরি বলে কি হবে? যা হবার তা হয়ে গেছে। ভুলটা তোমারই ছিল, কারণ তুমি তখন জানতে আমি গ্যাংস্টার ছিলাম, কিন্তু তুমি আমাকে আটকাওনি। তুমি আজও জানো আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমাকে আমার ভুল শুধরে দাওনি। তবে একজনের বোঝানোর স্টাইল এক এক রকম থাকে। তুমি হয়তো ভেবেছিলে আমি এভাবে শুধরাবো। না, আমি এটা চাইনি। আমি তো শুধু আমার সন্তানের খুনিকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামীকে হারাতে চাইনি। ওরা কিছুক্ষণ এভাবে কথা বলার পর মুজিবরকে নিয়ে যাওয়া হয়। মাসুমা আবার মেঝেতে বসে কান্না শুরু করে। কিছুক্ষণ পরে বিকি আসে আর বলে, এখন কেঁদে কি লাভ মাসুমা? যা হওয়ার তো হয়ে গেছে। তবে কি জানো তো, তুমি ভাইকে শুধু শুধু শাস্তি দিলে। মানে? হ্যাঁ, সেদিন তোমাকে গুলি করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ভাই করেনি। আসলে সেদিন যখন ভাই তোমাকে রুমে আটকে রেখেছিল, তখন আমি ওকে বললাম তোমাকে মেরে ফেলার কথা। কি করবে বলো? আমি ভাইকে অনেক ভালোবাসি, তাই কোনো কিছুতেই ওর ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না। তাই আমি ওকে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। আমি ভাইকে অনেক বোঝানোর পরও ভাই রাজি হয়। তাই আমার কথা অনুযায়ী ভাই তোমাকে ওই জায়গায় নিয়ে যায়। সাথে আমিও গিয়েছিলাম, কারণ আমি জানতাম ভাই আর যারির উপর গুলি চালাক না কেন, ও তোমার উপরে কখনো গুলি চালাতে পারবে না। আর দেখো, তাই হলো। ভাই যখন তোমার উপর গানটা রাখে তখন ওর হাত কাঁপছিল। তুমি হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি দেখেছি। ভাই যখন গানটা নামিয়ে নিচ্ছিল তখন পিছন থেকে আমি গুলি করেছিলাম। মাসুমা, তুমি যখন পানিতে পড়ে গিয়েছিলে তখন ভাই তোমাকে ধরার জন্য এগিয়ে গিয়েছিল, কিন্তু আমি ওকে ধরে ফেলি। মাসুমা, তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর ভাইকে সামলাতে আমার কতটা কষ্ট হয়েছিল। ও তোমাকে এতটাই ভালোবাসতো, ইনফ্যাক্ট তোমার চলে যাওয়ার দিনটাকেও নিজের একটা স্পেশাল ডে বানিয়ে রেখেছে। তুমি সেদিন জিজ্ঞাসা করেছিলে না ভাই ওই দিনটাই কোথায় থাকে? ভাই ওই দিনটাই তোমার সাথে সময় কাটানোর জন্য ওই ব্রিজের ধারে থাকে। প্রত্যেক বছর এই দিনটাই ভাই কারো না কারোর সাথে কথা বলে না, শুধু তোমার সাথে কথা বলে। তুমি আমাকে এসব কেন বলছো? তখন কেন বললে না? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ভাই বলতে দেয়নি। মাসুমা জানো, ভাই আজও তোমাকে অনেক ভালোবাসে। বিকি, আমি মজিবরকে মরতে দিব না। যেভাবে হোক আমি ওকে বাঁচাবো। কিন্তু কিভাবে? মুজিবরের ফাঁসি হওয়ার কারণ 3 ঘন্টা সময় আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন তুমি কি করবে ভাবছো? আমরা যদি মজিবরকে রাস্তা থেকে কিডন্যাপ করে নেই তখন? শিট, এই আইডিয়াটা আমার আসেনি কেন? তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি আমাদের গ্যাংয়ের যতগুলো ছেলে আছে সবাইকে নিয়ে আমি মুজিবুরকে কিডন্যাপ করে নিয়ে আসবো। আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো। বিকি আর মাসুমা দুজনেই বেরিয়ে পড়ে। বিকি ওর গ্যাংয়ের যতগুলো ছেলে ছিল সবাইকে কল করে এক জায়গায় আসতে বলে। সবাই চলেও আসে। অন্যদিকে মুজিবরকে গাড়িতে হ্যান্ডকাফ লাগিয়ে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। দুপুর 1টার সময় মুজিবরকে ফাঁসি দেওয়া হবে। এরই মধ্যে প্রচুর বৃষ্টি হতে শুরু করলো। আশেপাশে দেখে এমন মনে হচ্ছে এখন দিন না রাত। পুলিশের গাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলছে। যখনই 4 রাস্তার মোড়ে আসলো তখনই চারপাশ দিয়ে অনেকগুলো বাইকে করে অনেকগুলো ছেলে পেলে আসলো। সবগুলোর হাতেই মেশিন গান। এমনিতেই প্রচুর বৃষ্টি পড়ছে, এর মধ্যে আরও এতগুলো ছেলে দেখে পুলিশগুলো ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা, কারণ এখানে এমন একটা ছেলে বাকি নেই যে যার হাতে পিস্তল মেশিন গান নেই। সবগুলোর হাতেই হাতিয়ার আছে। তখনই ওদের মাঝখান থেকে দাঁড়িয়ে বিকি বলতে থাকে, ভালোই ভালোই বলছি, তোমরা যারা যারা বাঁচতে চাও এক্ষুনি ভাইকে ছেড়ে দাও, না হলে আমরা সবাই তোমাদের উপর গুলি চালাতে বাধ্য হব। এখন তোমরাই ভেবে দেখো কি করবে। তখনই একজন পুলিশ আরেকজন পুলিশকে জিজ্ঞেস করে, স্যার, এখন কি করব? এখন যদি মুজিবরকে ছেড়ে না দেয়, তাহলে ওরা সবাই যদি আমাদের উপর ফায়ার করতে শুরু করে, তাহলে এখানে কেউ বাঁচবে না। আর এখানে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ওদের উপর উল্টা ফায়ার করলে ওদের মধ্যে কিছু লোক হয়তো মারা যাবে, কিন্তু ওরা সংখ্যায় বেশি। আমাদের এখানে কেউ বাঁচবে না। একজনের জন্য আমরা বাকি সবাই কেন মরবো? তুমি ঠিকই বলেছ, যাও মাজিবুরকে ছেড়ে দাও। পুলিশটা গিয়ে মুজিবরের হ্যান্ডকাফ খুলে দেয়। এটা দেখে মুজিবর অনেকটাই অবাক হয়ে যায়।
এতক্ষণ এখানে যে এত কিছু হয়ে গেল ওইগুলোতে মুজিবর একটু খেয়াল ছিল না, কারণ ও তো মাসুমার ভাবনা নিয়েই পড়ে আছে। তখন মুজিবর জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার, হ্যান্ডকাপ খুলছেন কেন? হ্যান্ডকাপ খুলে দিচ্ছি এখন, কথা না বাড়িয়ে সোজা চলে যাও, বাইরে গিয়ে দেখো কি হচ্ছে। মুজিবরের হ্যান্ডকাফ খুলে দিয়ে পুলিশটা মুজিবরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখন বিকি হাত নাড়িয়ে মুজিবরকে ওর কাছে আসতে বলে। মুজিবর বিকিকে দেখেই বুঝে যায় এখানে কি হচ্ছে। মুজিবর বিকির কাছে চলে যায়। বিকি তুই, আর কি হচ্ছে এখানে সব? তোকে নিয়ে যেতে এসেছি। না, আমি কোথাও যাব না, আমার শাস্তি হওয়া উচিত। তখনই পেছন থেকে মাসুমা বেরিয়ে আসে। কেন যাবে না? তোমাকে যেতে হবে, কারোর জন্য নয়, আমার জন্য যেতে হবে। মাসুমা, তুমি বোঝার চেষ্টা করো, আমি একজন খুনি, আমার শাস্তি হওয়া দরকার। তখনই মাসুমা বিকির এখান থেকে একটা পিস্তল নিয়ে ওর কপালে ধরে। তুমি যদি আমাদের সাথে এখন না যাও তাহলে আমি এক্ষুনি এখানে নিজেকে শেষ করে দেব, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু আমি তোমাকে মেরেছিলাম, সাথে তোমার সন্তানকেও। থাক, আর কিচ্ছু বলতে হবে না। ভিকি আমাকে সবকিছু বলে দিয়েছে। এখন তুমি আমার সাথে চলো। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? এখন চলো, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। মুজিবরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মুজিবর একটা ছেলের কাছ থেকে বাইক নিয়ে মাসুমাকে পেছনে বসিয়ে চলল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকেই হয়তো এখন শুরু হবে তাদের নতুন করে পথ চলা।